আসসালামু আলাইকুম 25 ব্যাচের প্রিয় বাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের ফিজিক্সের কিন্তু আমরা কয় নাম্বার ক্লাসে চলে আসলাম বলো তো? 6 নম্বর ক্লাসে চলে আসলাম। আজকে আমরা স্থির তড়িৎ পার্ট 2 পড়ব। তো পার্ট 2 পড়ার আগে তোমরা সবাই একটু কমেন্টে জানাতো আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করে দেব। এবং তোমরা যারা জয়েন করেছো সবাই একটু ফাস্ট তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আজকে আমার কি বলতো ওপেন লাস্ট ক্লাস। ওকে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে নিই। আমরা 1 মিনিট সময় ওয়েট করি, সবাই একটু জয়েন হোক। তো তার আগে তোমাদের একটু দেখাই যে আজকের ক্লাসে আমি কি কি পড়াবো। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমরা শেষ করব ইনশাল্লাহ। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই স্থির তড়িৎ পার্টটা শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে কি কি টপিক আছে। এখানে টপিক আছে তড়িৎ প্লাস, তারপরে তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক, ধারক ও ধারকত্ব গাউসের সূত্র আছে। তো ধারকের সমবায় মানে ধারক রিলেটেড যা আছে এবং ধারকের সঞ্চিত শক্তি। ঠিক আছে, তো ধারকের 3টা জিনিস, একটা হলো ধারকের মানে কমন কিছু জিনিস, আর একটা হলো ধারকের সমবায় মানে সংযোগ, আর একটা ধারকের শক্তি। আমরা 3টা জিনিসই একদম সহজভাবে পড়বো। একাডেমিকে কিন্তু এই ধারক নিয়েই আমি কিন্তু 2-3টা ক্লাস নেই, কিন্তু অ্যাডমিশনে তো তোমার এত কিছু লাগে না। সো ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু তোমাদের অনেক সহজ সহজ জিনিস আছে যেগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করলেই অনেক কিছু পারবা। জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে একজন শিক্ষার্থী কত মার্কস পাবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো করবে। তোমাদের কাজ হলো আমাদের এই ক্লাসগুলো করার পরে তোমার এই যে জিনিসগুলো বললাম খাতায় নোট করে ফেলা। নোট করার পরে তোমার কি করতে হবে বলো তো? জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে বিগত বছরে যে প্রশ্ন আছে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। একটা কোশ্চেনও বাদ দেওয়া যাবে না। বিগত 10 থেকে 15 বছরের কোশ্চেন, সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করতে হবে। দেখবে এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এই বিশ্ববিদ্যালয়ে আসছে, এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ওই বিশ্ববিদ্যালয়ে আসছে, এইরকম। ঠিক আছে, তো তোমরা যারা জয়েন করেছো বলো তো ভাইয়ার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং ভাইয়াকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, সবাই একটু কমেন্টে জানাতো। দেখি কে কে জয়েন করেছো। আচ্ছা, জাকির হোসেন জিদান সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তৌসিয়া আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আশা কলিজা আমার আশা, আশা কলিজা আমার আশা। ভাই নামটা কি? একটা হলো আশা, আর একটা হলো কলিজা, আর একটা হলো আমার আবার কি বলতো আশা। আশা কলিজা আমার আশা। ঠিক আছে, এই যে ফেসবুক নাম ভাই, এই নামের জন্য যদি অস্কার পাইতো বা কেউ যদি নোবেল পাইতো নামের জন্য, তাহলে বাংলাদেশে যারা আছে এদের যে ফেসবুকের নাম, ঠিক আছে, এদের যে ফেসবুকের নাম ঝরা পাতা, ঠিক আছে, মেঘের রাজ্যে আকাশ, তারপরে তোমার কি বলতো স্বপ্ন ডানা পাখি, তারপরে হলো কি আর কি বলে বিউটি কুইন, রাজাহীন রাজ্য, তারপরে আরো কি কি যেন আছে, হিজাবি কন্যা, হ্যাঁ, তারপরে কি কেলে পাথর, তারপরে আর কি কেলে পচা, ঠিক আছে, আরো কি কি যে নাম আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? তোমাদের নাম শুনে নাম পড়তেই মনে করতে হাসতে হাসতে জীবন শেষ। শাহরুল আসসালামু আলাইকুম। প্রতাপ মন্ডল আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। মুহাইমিনুর রহমান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাইদুর রহমান আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই যে বায়োলজির বস, ঠিক আছে, বায়োলজির বস সে কিন্তু ক্লাসে কিন্তু প্রেজেন্ট হাজির হয়ে গেছে। ওকে, তারপর অল ওকে ভাই। ওকে, আমরা ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, সবাইকে একটা জয়েন হওয়ার সুযোগ দিই, আমরা 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটা শুরু করে দেবো, প্যারা নাই। হ্যাঁ, মার্জিয়া জামান কোন বিষয়ের ক্লাস এখন এখানে হচ্ছে? আরে বাইরে কোনো বিষয়ের ক্লাসই হচ্ছে না। হ্যাঁ, এই মাথা নষ্ট। প্রতাপ মন্ডল, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, দেখা দুটোই যাচ্ছে। ওকে ভাইয়া, জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, সবকিছু ক্লিয়ার। ওকে ফাইন, অল ওকে, অল ওকে, ঠিক আছে, অল ওকে। তারপর আরো আছে মায়াবী রাজকন্যা, রাইট, মায়াবী রাজকন্যা আছে। ভাই ফিজিক্স ক্লাস হচ্ছে রে ভাই, অ্যাডমিশনের ফিজিক্স ক্লাস হচ্ছে। এই দেখো লেখা আছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র স্থির তড়িৎ পার্ট 2, ওপাশে লেখা আছে দেখো ফাইনাল হোক মিশন, কি বল ফাইনাল হোক অ্যাডমিশন 425 সব লেখা আছে।
আমাদের স্লাইডগুলো এরকম স্ট্যান্ডার্ডই করছি যেন একজন শিক্ষার্থী যে কোনো মুহূর্তে জয়েন হলে সে বুঝতে পারে যে কি ক্লাস হচ্ছে, কোন বিষয়ে পড়াচ্ছি। নাহলে অনেকে কমেন্ট করে কি হচ্ছে এখানে। ভাই এখানে পড়াশোনা হচ্ছে এটা নিশ্চিত, এখানে কোনো কুস্তি খেলা হচ্ছে না, ঠিক আছে, বা WWE আছে না যে এরকম মারামারি হচ্ছে না, ঠিক আছে, হাডুডু খেলাও হচ্ছে না, ক্লাস হচ্ছে এটা শিওর, ঠিক আছে, ফিজিক্স ক্লাস হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নাইম বলছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভাইয়া অনেক ভালো আছে। তোমরা জাস্ট এখন যদি বলো যে তোমরা রেডি কিনা, খাতা কলম নিয়ে বসছো কিনা, তোমরা জাস্ট বলো, কমেন্ট করো রেডি। জাস্ট তোমরা কমেন্ট করো, সবাই ফার্স্ট কমেন্ট করো রেডি। তোমরা রেডি থাকলেই আমি ক্লাসটা এখন শুরু করে দিতে পারবো। হ্যাঁ, জাস্ট একটু সবাই একটু কমেন্ট করো রেডি। ওকে, আফসানা হক রেডি। আর বাকিরা কি রেডি না? জাকির হোসাইন জিদান রেডি ভাইয়া। ওকে, আর বাকিরা আর কেউ কি রেডি না? মা, নাইম বলছো রেডি। একজন বলছে এনে স্টার্ট হস্টেল চলতেছে, আজ মাথা নষ্ট। সুশীল হ্যাঁ রেডি, সিনহা রেডি, জান্নাতুল মাওয়া রেডি ভাইয়া। ওকে ভাইয়া, আজিজুল হক রেডি। ওকে ভাইয়ারা তোমরা সবাই রেডি, তাহলে ভাইয়াও কিন্তু রেডি। ওকে, তাওসিয়ার ইসলাম রেডি, মুজাহিদ ইসলাম রেডি, ঠিক আছে, প্রতাপ মন্ডল ওকে ব্রো রেডি। ওকে ব্রো, নাফিজ তাসনিম রেডি। আচ্ছা ঠিক আছে, জাফর ইকবাল রেডি, ঠিক আছে, তোমরা সবাই রেডি, তার মানে আমিও রেডি। ওকে, নওশিন মাহি রেডি, মহিমিনুর রহমান, উই আর রেডি 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 রেডি। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, তো তোমরা একটু ফার্স্ট সবার কাছে ই করবো, যেহেতু ভাইয়ার এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমার লাস্ট ওপেন ক্লাস। হ্যাঁ, আরো ক্লাস নিব, ফ্রি ক্লাস আরো অনেক নিব, এটা সমস্যা নাই। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আমরা তোমাদেরকে ওপেন কিছুদিন নিলাম, এরপর থেকে কিন্তু আমাদের ক্লাসগুলো কিন্তু ওপেন হবে না, ঠিক আছে, ওপেন হবে না, পেইড ব্যাচের ক্লাস পেইড গ্রুপেই হবে। সো যেহেতু ভাইয়ার লাস্ট ক্লাস, তাহলে অবশ্যই সবার কি করা উচিত বলো তো? মুখ দেখে বলতে হবে, সবাই একটু ফার্স্ট একটা করে শেয়ার দিয়ে রাখো। হ্যাঁ, একটা করে শেয়ার দিয়ে রাখো, এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ক্লোজ ফ্রেন্ড, স্পেশালি ক্লোজ ফ্রেন্ড যারা তোমার অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে, যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে তাদেরকে দরকার নাই, যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে বা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চায়, এরকম ফ্রেন্ড যদি থাকে তাহলে তাদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। ওকে, আর তোমরা সবাই একটু কষ্ট করে, প্রচুর পরিমাণ লাভ রিয়াক্ট দাও আর ক্লাসটি শেয়ার দিয়ে দাও। ওকে, ঠিক আছে। ওকে ওকে, তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। ওকে, তো দেখো আমাদের আজকের ক্লাসের টপিকস কি কি। আজকের ক্লাসের টপিকস অলরেডি তোমরা দেখেই ফেলছো। আজকের ক্লাসের টপিকস হলো কি বলতো? তড়িৎ ফ্লাশ, এটা খুবই সহজ জিনিস। আর তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক, এগুলো একাডেমিক অনেক ডিটেলসে আমরা পড়াই, কিন্তু অ্যাডমিশনে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। তারপরে আমি পড়াবো ধারকত্ব পড়াবো, আবার ধারক নিয়ে আজকে আমাদের বেসিক্যালি অনেক কিছু পড়বো, ঠিক আছে, মানে বিগত বছরে বেশ কিছু আমরা কোশ্চেন দেখবো এবং নতুন নতুন কিছু ট্রিক্স তোমাদেরকে আমি শেখাবো, ঠিক আছে, যে ট্রিক্স গুলো দিয়ে তোমরা সহজে আনসার করতে পারবা। তো দেখো, আগে আমরা দেখি যে এইখান থেকে কি পরিমাণ প্রশ্ন আমাদের আসছে। কোশ্চেন অ্যানালাইসিস না করতে পারলে তাহলে কিন্তু তোমার জীবন কিন্তু শেষ। আমরা প্রত্যেকটা ক্লাসে দেখছো যে টপিক অনুযায়ী অ্যানালাইসিস দিচ্ছি, টপিক অনুযায়ী। তো টপিক অনুযায়ী অ্যানালাইসিস যদি দেখো, এটা হলো আমাদের কি বলতো থিওরি। এটা কি আমাদের থিওরি, প্রথমটা হলো একটা থিওরি, মানে তোমার যে ধারক, তারপরে গাউসের সূত্র, এখান থেকে এগুলো কি বলতো থিওরি টাইপ, থিওরি। হ্যাঁ, দেখো থিওরি থেকে আমাদের কোশ্চেন আসছে, ডিউতে কয়টা কোশ্চেন আসছে? একটা। জাহাঙ্গীরনগরে কোশ্চেন আসছে কি বেশি, তার মানে এখানে তোমরা যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এইগুলার থিওরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর এমনিতেও থিওরি গুরুত্বপূর্ণ, সো এই থিওরিটা কিন্তু গুরুত্বপূর্ণ। রাজশাহী ইউনিভার্সিটির থিওরি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আর আমাদের জিএসটির জন্য থিওরি গুরুত্বপূর্ণ। ওকে, থিওরিগুলা, সো আমাদের যে থিওরিগুলো আছে এই থিওরিগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। থিওরিগুলোর জন্য খুব একটা বেশি লাগে না, জাস্ট বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে বা তোমরা যে বই কিনেছো বা যাই কিছু দিনে আমরা যে শিটগুলো দিব এইগুলো জাস্ট পড়বা। আর এই ধারকের যে ম্যাথমেটিক্যাল যদি দেখো, ডিউতে দেখো ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো আমাদের বেশি আছে। সঞ্চিত শক্তি থেকে 4টা প্রশ্ন আসছে, 3টে সূত্র থেকে। আবার আমাকে যে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে, এমনি নর্মালি যে তোমার ধারকের সূত্র, তারপর ধারকের সংযোগ, সেখান থেকে তোমার কি 4টে প্রশ্ন আসছে। তাহলে দেখো আমাদের এখান থেকে বিগত বছরে 9টা প্রশ্ন আসছে আজকের ক্লাসে ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগরে দেখো 7টা আসছে, আবার তোমার এই যে শক্তি থেকে 3টে আসছে। দেখছো রাজশাহীতেও দেখছো কতগুলো প্রশ্ন আসছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আবার কি বলতো ম্যাথমেটিক্যাল টার্ম ইম্পর্টেন্ট, জগন্নাথও ম্যাথমেটিক্যাল টার্ম ইম্পর্টেন্ট, সাস্টেও কি বলতো ম্যাথমেটিক্যাল টার্ম ইম্পর্টেন্ট, এবং জিএসটিতে তোমার কি বলতো থিওরি এবং ম্যাথ দুটোই ইম্পর্টেন্ট। ওকে, এবং দেখো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি দেখো, ইঞ্জিনিয়ারিং এ দেখছো যে আমাদের এই ধারকের ম্যাথ থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, সেটা আমরা
পরিসংখ্যান দেখলেই কিন্তু বুঝতে পারতেছি যেখান থেকে আমাদের বেশি আসছে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছি। ওকে, তোমরা স্লাইডগুলো দেখলে নিজেরাই কি বুঝতে পারবা যে কতটা গুরুত্বপূর্ণ, বুঝতেই পারতেছো। তারপরে আমাদের প্রথমে যেটা বৈদ্যুতিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স আসলে জিনিসটা কি? তড়িৎ ফ্লাক্স জিনিসটা হলো যে তোমার একটা তলের মধ্য দিয়ে তোমার কি বলতো যতগুলো তড়িৎ বলরেখা যায়। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হলো এটা একটা কাল্পনিক রেখা, ঠিক আছে? তোমার এই যে আহিত চার্জ আছে না, এই ধনাত্মক চার্জ থেকে কি বলতো বলরেখাগুলো আমার কি বলতো তড়িৎ আমার কি বলতো বের হয়, যে পথ দিয়ে যাচ্ছে সেই পথটাই আমার কি তড়িৎ বলরেখা, তাই তো? আর ঋণাত্মকের ক্ষেত্রে কি আমার কি বলতো ঢুকে, ধরো লাইক দ্যাট এরকম। এরকম আমি যদি দুটা গোলক কল্পনা করতে পারি, দুটা গোলক নেই, দুটা গোলক নিলাম, এটা প্লাস গোলক আর কি বলতো আমাদের এটা মাইনাস গোলক, দুটো গোলক নিলাম। ওকে, তো একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, দেখো এটা কি আমাদের প্লাস চার্জ, এটা কি বলতো মাইনাস চার্জ। তাহলে আমার কি হবে বলতো, এখানে তড়িৎ বলরেখা সোজাভাবে যাবে, এটাতে যাবে, এটা কি ঢুকবে। ওকে, এখান থেকে কি হবে বলতো একটু বাঁকা হবে, এটা দেখো প্লাস চার্জ থেকে বের হচ্ছে, মাইনাস চার্জে কি ঢুকতেছে, এটা কি আরেকটু বাঁকা হবে, আরেকটু বাঁকা হবে, দেখো এটা আরেকটু বাঁকা হবে, এটা ঠিক একই রকম ভাবে এরকম। এখান থেকে কি বলতো প্লাস চার্জ থেকে বের হবে, মাইনাস চার্জে ঢুকবে, প্লাস চার্জ থেকে বের হবে, মাইনাস চার্জে ঢুকবে। তাই আবার এরকম ক্ষেত্রে এখানেও তোমার এরকম ভাবে, হ্যাঁ এরকম, ঠিক আছে? তোমার মনে করো যে এখান দিয়েও একই রকম ভাবে তোমার এইরকম বের হবে, বের হবে, বের হবে, বের হবে, বের হবে, জাস্ট এখানে কি যদি আসে তাহলে আমার কি ঢুকবে, এখানে কি ঢুকবে, এখানেও কি ঢুকবে, বুঝছো? এখানে ঢুকবে, অর্থাৎ আমাদের প্লাস চার্জ দিয়ে কি বের হবে আর মাইনাস চার্জে ঢুকবে। এই যে রেখাগুলো এগুলা কি বলা হয় তড়িৎ বলরেখা। তো ধরো একটা তল, ঠিক আছে, একটা তল নাও তুমি, যে কোনো একটা তল নাও, ঠিক আছে, একটা তল নিলা, ঠিক আছে, একটা তল নিলা তুমি, ধরো এটা একটা তল নিলা, ঠিক আছে, এই যে তল, এই তল। এখন এই তলের মধ্যে দিয়ে তোমার যতগুলো কি বলতো এই যে তড়িৎ বলরেখা যদি যায়, ঠিক আছে, তড়িৎ বলরেখা যাচ্ছে, যতগুলো তড়িৎ বলরেখা যাচ্ছে, দেখো যে এই তলের ক্ষেত্রফল যদি আমরা এস ধরি, এই তলের ক্ষেত্রফল কি বলতো এস। খেয়াল করে দেখো যে তড়িৎ ফ্লাক্স হলো কোন তলের ভিতর দিয়ে বদ্ধ দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, মানে একটা তলের মধ্যে দিয়ে কতগুলো আমার কি তড়িৎ বলরেখা যাচ্ছে সেটা আমার কি বলতো তড়িৎ ফ্লাক্স। এখন দেখো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তলের ক্ষেত্রফলের ডট গুণ ফলের মাধ্যমে প্রকাশিত হয় এবং এটাকে কি বলতো ইএস দ্বারা প্রকাশ করা। অর্থাৎ এখানে আমাদের যদি দেখি তড়িৎ কি বলতো তোমার তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সকে আমরা জানি কি ফাই দ্বারা প্রকাশ করে, ফাই ইজ ইকুয়াল টু কি তাহলে ই ডট কি বলতো আমাদের, যদি আমাদের ক্ষেত্রফল যদি ছোট হয় তাহলে কি ই ডট ডিএস বা ই ডট এস, সোজা কথা ই ডট এস বা ই ডট ডিএস। এই ডিএসটা আমার কি বলতো ক্ষেত্রফলের পরিবর্তন বা ক্ষেত্রফল, ছোট ক্ষেত্রফল ধরতে পারো, ঠিক আছে? অর্থাৎ আমাদের ফাই ইজ ইকুয়াল টু কত নরমালি ই এস, যে আমাদের ই এস, ঠিক আছে, 0 ডিগ্রি হয়, তাহলে ই এস। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো ই এস, ই আমাদের এখানে কি বলতো ই হলো তড়িৎ ক্ষেত্র আর এস কি আমাদের বলতো ক্ষেত্রফল। তাহলে এখানে দেওয়া আছে যেখানে ই হলো কি বলতো লেখাই আছে ই হলো কি, ই হলো তড়িৎ ক্ষেত্র এবং এস হলো কি বলতো ক্ষেত্রফল ভেক্টর। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে তড়িৎ ফ্লাক্স যেহেতু আমার ডট গুণন করতেছি ভাই, ডট গুণন করলে আমার গুণফলটা কি রাশি আছে বলতো, অবশ্যই স্কেলার রাশি আছে। তার মানে আমার তড়িৎ ফ্লাক্সটা কি বলতো একটা স্কেলার রাশি। অনেকে ভাবতে পারে যে আমাদের ক্ষেত্রফল তো ভেক্টর রাশি, অবশ্যই ক্ষেত্রফল ভেক্টর রাশি, কিন্তু আমাদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে আমার তড়িৎ বলরেখা যাচ্ছে, তার মানে তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি না ভাই, ভেক্টর রাশি না ভাইয়া, তড়িৎ ফ্লাক্স কি রাশি বলতো স্কেলার রাশি। এই যে কথাগুলো দিছি না এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে বলে এই কথাগুলো লেখা রাখা হয়েছে। এবং এটার একক কি বলতো, এককটা খুবই গুরুত্বপূর্ণ, ভোল্ট মিটার, একক কি বলতো ভোল্ট মিটার। এবং এটাকে যদি আরো ভাঙি তাহলে কি হবে বলতো নিউটন মিটার স্কয়ার পার কুলম, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? নিউটন মিটার স্কয়ার পার কুলম এককটা মনে রাখতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো ভোল্ট মিটার বা আমাদের কি বলতো নিউটন মিটার স্কয়ার পার কুলম, নিউটন মিটার স্কয়ার পার কুলম, ঠিক আছে? এই জিনিসটা আমাদের এককটা একটু মনে রাখতে হবে। তড়িৎ ফ্লাক্স কি রাশি স্কেলার রাশি, এটা মনে রাখতে হবে। তড়িৎ ফ্লাক্স কি রাশি স্কেলার রাশি, তার একক কি দুইটা একক, দুইটা একক মনে রাখতে হবে। ওকে, তো আমাদের এই যে তড়িৎ ফ্লাক্সের যেটা লিখলাম না, আবার গাউসের সূত্রের ক্ষেত্রে তোমার এইটা ইজ ইকুয়াল টু দেখবা একটু পরে আমরা শিখবো, ওটা আসবো না। তো ডিইউ আমাদের 16-17 সালে দেখো একটা কোশ্চেন আসছে, ডিইউ কত সালে 16-17 সালে, দেখো ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে একটা কোশ্চেন আসছে। বলতো আমাদের বলছে কি বৈদ্যুতিক ফ্লাক্সের একক কি, একটু আগে আমরা দেখলাম ভাইয়া বৈদ্যুতিক ফ্লাক্সের একক কি বলতো ভোল্ট মিটার অথবা কি নিউটন মিটার স্কয়ার পার কুলম, ঠিক আছে? তোমরা বলতো এটার একক কি হবে তাহলে, আমাদের ক নাম্বার আছে নিউটন মিটার স্কয়ার পার কুলম, নিউটন মিটার পার কুলম, নিউটন পার কুলম, নিউটন পার মিটার স্কয়ার। তোমরা একটু আগে দেখলা আমাদের অ্যান্সার কি হবে বলতো, অ্যান্সার হবে কি বলতো আমাদের নিউটন মিটার স্কয়ার পার কুলম, নিউটন মিটার স্কয়ার পার কুলম। একটু আগে আমরা দেখলাম নিউটন মিটার স্কয়ার কি বলতো পার কুলম, নিউটন মিটার স্কয়ার পার কুলম। তোমরা কিন্তু একটা কি বলতো তোমার একটা নাম্বার কিন্তু পাবা একক থেকে অথবা মাত্রা থেকে, ঠিক আছে? একক মাত্রা মিলে তোমাকে 1 মার্কস বা 2 মার্কস কিন্তু আসবেই। শোনো এই যে বলতেছি না যে তোমাদেরকে দেখো যে একক এবং মাত্রা থেকে একটা মার্কস আসবে, তোমাদের কাছে মনে হতে পারে 1 মার্কসের জন্য এতগুলো রাশি একক মাত্রা পাবো ভাই,
এটা তুমি শিওর শর্ট যে একটা আসবেই। কয়টা টপিকস আছে যে তুমি শিওর দিয়ে বলতে পারবা? আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই 1 মার্চের ব্যবধানে তোমার চান্স হতেও পারে আবার নাও হতে পারে। 1 মার্চ যে কি জিনিস ভাই, এটা বুঝতে পারবা। তুমি ধরো তুমি তোমার একটা পছন্দের সাবজেক্টে পড়তে চাচ্ছ, ওই পছন্দের সাবজেক্টে কিন্তু তোমার কি কন্ডিশন থাকবে যে 25-এর মধ্যে 12 পাইতে হবে বা 14 পাইতে হবে বা 15 পাইতে হবে। তুমি যদি ধরো ট্রিপলিতে বা সিএসসিতে পড়তে চাও, তাহলে তোমাকে ফিজিক্স এবং ম্যাথে কি বলতো 25-এর মধ্যে, মানে এমসিকিউ প্লাস রিটেন মিলে 25-এর মধ্যে তোমাকে 15 পাইতে হবে। এখন ধরো তুমি কোনো কারণে 14 পাইছো, তাহলে কি তোমার সিরিয়াল মনে করো 100-200-এর মধ্যে, তাহলে কি তোমার আসবে? আসবে না কিন্তু। সো তোমার 1 মার্চের ব্যবধান অনেক কিছু। তোমার 1 মার্চ, 1 মার্চের জন্য তোমার চান্স হতে পারে আবার নাও হতে পারে। একটা এমসিকিউ ভুল লাগলে তোমার চান্স হইতো। তখন এইরকম সিচুয়েশনে যখন পড়বা লাইফটা, তখন বুঝতে পারবা। এখন তো বুঝবা না, তোমরা মাত্র অ্যাডমিশন জার্নি শুরু করছো, তো বেশি দিন হয় নাই, এখনো তোমাদের কি বলতো মাথায় টেনশন আসে নাই ভাই। কিন্তু আমরা তো বলতে বলতে বলতেইছি, এবং আমরা একদম শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত বলে যাব। আমাদের কথাগুলো যারা শুনবা, যারা নিজের সর্বোচ্চ বেস্টটা দিবা, তুমি বুকে মানে হাত রেখে বলো, বা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে এ পর্যন্ত যে আসছো পড়ালেখা করে, তুমি কয়টা দিন তোমার লাইফের বেস্টটা দিছো? দিছো? কয়টা দিন দিছো? তুমি নিজেও জানো না যে তুমি কত কিছু করতে পারো। তুমি জাস্ট তোমার বেস্টটা দিয়ে ট্রাই করো, সর্বোচ্চটা, যেটা যার বেশি আর দেওয়া পসিবলই না, ওইটা দাও। তাহলে বুঝতে পারবা যে তুমি আসলে যোগ্য। তুমি এখানে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে, হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে, সেখান থেকে তুমি একটা আসন ভাগায় নিতে চাচ্ছ, তাহলে তার মানে কি তোমার সবার থেকে বেস্টটা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এটা কি মামার বাড়ি আবদার যে চাইলাম আর পাইলাম না? বেস্টটা দিতে হবে, এবং তুমি নিজে পারবা। জাস্ট বিলিভ করো, নিজের উপর বিশ্বাস রাখো। জাস্ট বিশ্বাস রাখতে হবে যে না, আমার দ্বারা পসিবল। আর তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করছো, তাহলে তোমার দ্বারা পসিবল সবকিছুই। এমন কিছু নাই যেটা তোমার দ্বারা পসিবল না। তুমি যেটা চিন্তা করো তার চেয়ে বেশি কিছু করার তোমার ক্ষমতা আছে। জাস্ট পড়তে গেলে তোমার খারাপ লাগবে, ভালো লাগবে না, ঘুম চলে আসবে, পৃথিবীর সব সমস্যা তোমাকে জড়া ধরবে। এই বন্ধু মেসেজ দিবে, ওর সমস্যা, ফ্যামিলির এই সমস্যা, নিজের পার্সোনাল সমস্যা, গার্লফ্রেন্ড চলে গেল, বয়ফ্রেন্ড আর একটার সাথে গেছে গা, ঠিক আছে, 2 নাম্বারই করছে গা। তো এই যে প্রবলেম তোমাদের জীবনে, এই প্রবলেমগুলা এক পাশে রেখে তোমাকে এখন পড়তে হবে। তোমাকে এখন কি হইতে হবে? অনেক শক্ত হইতে হবে। চাই কিছু হোক, জীবন হোক কা, তোমাকে পড়তে হবে। আমি যখন টেস্ট পরীক্ষা দিই, তখন আমার আব্বু মারা যায়। নিজের বাবা বা মা কি জিনিস যাদের নাই তারা বোঝে। কতটা যে আমার কষ্ট করতে হয়েছে টেস্ট পরীক্ষার পরে, তারপরে ফাইনাল পরীক্ষা দিছি, অ্যাডমিশন টেস্ট দিছি। ইভেন বাবা মারা যাওয়ার পরে আমার লাইফের ফার্স্ট কোরবানি ঈদে আমি বাড়িতেও যাইনি। কারণটা কি? কারণ তার 15 দিন পরে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ছিল। এতটা সহজ না রে ভাই। তোমরা যতটা সহজ ভাবো না, জীবনটা এতটা সহজ না। তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই টাইম, প্রত্যেকটা দিন তোমার জন্য গুরুত্বপূর্ণ। প্লিজ কাজে লাগাও, ইনশাল্লাহ তুমি সফল হবো। ঠিক আছে? ওকে, চলো আমার ক্লাসে যাই। বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, সরি, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি বলে ফেলি। যাই হোক, দেখো এখানে কি আছে। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন বলছে কি আমাদের ই, একটু ফোনের সমস্যা হতে পারে, এটা তুমি লিখে যাওয়ার ছেড়ে কল দাও। সাব্বির সাহেব, বেশি সমস্যা হলে সাব্বির সাহেব, আচ্ছা দেখো, ই দেওয়া আছে, এটা প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত। আমার কি বলতো, এটা 8 না রে ভাই, এটা এস হবে। হ্যাঁ, কি দিছে, 8 দিয়ে আছে, এস হবে। এটা এস মানে কি? ক্ষেত্রফল। এখানে এস হলো কি বলতো, ক্ষেত্রফল। এস ভেক্টর। এত ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত একক হবে? খুব ভালো কথা, সুন্দর একটা কোশ্চেন। তাহলে ফাই ইজ ইকুয়াল টু কত আমরা জানি, ই ডট এস। ই ডট এস, বেশি খারাপ হলে রেকর্ড ক্লাস নিয়ে নিও। তাহলে দেখো আমাদের ই ডট এস, তাহলে ই কত আমাদের, এটা ডট গুণ করবা। তাহলে এখানে দেখো আই ক্যাপ আছে, ওখানে কি আই ক্যাপ আছে? নাই, তাহলে মানে কি 0 প্লাস এখানে কত আছে, জে ক্যাপের সহগ কত 5, ওখানে জে ক্যাপের সহগ কত 12, তাহলে 5 12 কত 60, প্লাস কে ক্যাপের সহগ কত 8, ওখানে আছে নাই 0, তাহলে গুণ করলে 0, তাহলে কত হবে বলতো 60। ঠিক আছে, 60। তাহলে এখন কি হবে বলতো আমাদের, এটার মান কত হবে বলতো 60। ওকে, 60 ভোল্ট মিটার, বা আমাদের একক যেটা আছে সেটা হবে, ঠিক তো? ওকে, তারপরে আসো,
এই যে গাউসের সূত্র থেকে আমরা কি বলতো তড়িৎ ফ্লাক্স বের করতে পারি। তো গাউসের সূত্রটা কি? তো গাউসের সূত্র এগুলো হলো আমাদের একাডেমিকে আমরা অনেক ডিটেলসে পড়ছি না, কিন্তু একাডেমিক অ্যাডমিশনে ভাই কোশ্চেনই আসে না। তো গাউসের সূত্র অনুসারে কোন বদ্ধ পৃষ্ঠের, ঠিক আছে, মানে বদ্ধ পৃষ্ঠ অবশ্যই বদ্ধ তল হইতে হবে, মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ওই পৃষ্ঠের ভেতরে আবদ্ধ মোট তড়িৎ চার্জ কিউ এর সমানুপাতিক। অর্থাৎ এটি হলো ফাই ইজ ইকুয়াল টু কত, মানে আমাদের তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত কিউ বাই কত এপসিলন নট গুণ, অর্থাৎ মোট চার্জের 1 বাই এপসিলন নট গুণ কিউ বাই কত এপসিলন। তাহলে আমাদের দেখো ফাই ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি, কিউ বাই এপসিলন নট। আবার ফাই ইজ ইকুয়াল টু কি পাইছিলাম বলতো, ফাই ইজ ইকুয়াল টু পাইছিলাম আমরা কি ই ডট এস, ঠিক আছে, আমাদের ই ডট এস বা ইএস লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ই এস ইজ ইকুয়াল টু কিউ বাই কত এপসিলন নট, তাই না? এটা লেখা যায় কিনা? এটা কিন্তু লেখা যায়, ওকে। কারণ আমরা ফাই মানে কি ইএস জানি, তো ইএস ইজ ইকুয়াল টু কিন্তু কিউ বাই এপসিলন নট, এটাও লেখা যায়। তাহলে একটু খেয়াল করে দেখো, একটা আমরা কোশ্চেন, আমাদের একটা কোশ্চেনই আসছে, সেটা আমরা সলভ করি। কি বলছে? এটা জিএসটি তে আসছে। কোন জায়গায় আসছে বলতো? জিএসটি তে আসছে। জিএসটি তে 20 21 সালে আসছে। কোন তল দ্বারা আবদ্ধকৃত 2 একক চার্জের জন্য। তাহলে এখানে আমাকে দেখো চার্জের মান কত আছে বলতো? 2 একক। চার্জের মান কত আছে? চার্জের মান আছে কত? 2 একক। কিউ ইজ ইকুয়াল টু কত? 2 একক। ওকে, আমাকে বলছে কি শূন্যস্থানের বৈদ্যুতিক ফ্লাক্স কত। ওকে ভাইয়া, আমরা দেখো কোন তল দ্বারা আবদ্ধকৃত মানে এখানে বোঝাই যাচ্ছে যে আবদ্ধ তল। সো আমাদের ফাই ইজ ইকুয়াল টু কত? কিউ বাই কত বলতো? আমাদের এপসিলন নট। যেহেতু চার্জ আছে তড়িৎ ক্ষেত্র আর আমাদের ক্ষেত্রফল থাকলে ইএস, আর চার্জ থাকলে কিউ বাই এপসিলন নট। তাহলে কিউ এর মান কত বলতো? কিউ এর মান 2 তাহলে 2 বাই কত এপসিলন নট। দেখছো, এখন তুমি এপসিলন নটের মান তো জানোই 8.854 ইনটু 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। বাট সেই মানটাকে আমাকে এখন লাগবে না, কারণ ক্যালকুলেটর ব্যবহার করা নাই। তো যেহেতু ক্যালকুলেটর নাই, এভাবে আসবে। দেখো এটার অ্যান্সার কত হবে? তাহলে কোনটা হবে বলতো? ডি নাম্বার অ্যান্সার হবে। খুব সিম্পল, এটার অ্যান্সার কত হবে? ডি নাম্বার অ্যান্সার হবে, ডি নাম্বার, ঠিক আছে, ডি নাম্বার অ্যান্সার হবে, তাই না? 2 বাই কত এপসিলন নট। এই সবাইকে বুঝছো? তাহলে আমাদের টাইপ 1 আর টাইপ 2 কিন্তু শেষ, ঠিক আছে, সরি আমাদের টাইপ 1 কিন্তু শেষ। টাইপ 1 কি আমাদের তড়িৎ ফ্লাক্স ছিল। যদি তড়িৎ ফ্লাক্সের আমাদের দুইটা সূত্র মূলত, ঠিক আছে, একটা কি ক্ষেত্রফলের সাথে, আর একটা কি বলতো চার্জের সাথে। ক্ষেত্রফলের সাথে কত? ই ডট এস, আর একটা চার্জের সাথে কত বলতো? কিউ বাই এপসিলন নট, ঠিক আছে। তাহলে যদি তোমার টাইপ 1 বুঝে থাকো, সবাই একটু কমেন্টে লেখো T1 ডান, ঠিক আছে। তাহলে সবাই একটু কমেন্টে লেখো T1 ডান, দেখি কে কে বুঝেছো। T1 ডান, T1 ডান। T1 ডান। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টটা হলো তোমার, এখানে কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, এখানে গবেষক হওয়ার দরকার নাই। তুমি জাস্ট যতটুকু দরকার ততটুকুই পড়বা, বেশি পড়লে চান্স হবে না। সত্য কথা যেটা, যারা বেশি পড়তে যায়, যারা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদের হিসাবটা আলাদা। আমরা যারা মিডল ক্লাসের স্টুডেন্ট আছি, ঠিক আছে, একাডেমিকে ফাঁকি দিছি বা কোনো কারণে পড়তে পারি না, তাদের জন্য যা পড়াবো ভাইয়া, যতটুকু পারবো এতটুকুই তুমি পড়ো, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, T1 ডান লিখেছো, আমাদের কি বলতো? ইজরাতুল রাহা, জি স্যার, ওকে। আফসানা হক T1 ডান, প্রতাপ মন্ডল T1 ডান, মোহাইমিনুর রহমান T1 ডান, সৈয়দা জান্নাত মিলা T1 ডান, জ্যোতি T1 ডান, জান্নাতুল মাওয়া T1 ডান, ওকে। মাথা নষ্ট পুরাই আগুন, ইয়েস, অবশ্যই বুঝছি। ওকে, একটা জিনিস তোমাদের প্রতি রিকোয়েস্ট, জোরে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থেকো ভাই, একটু কষ্ট তো করতেই হবে ভাই। তোমরা, আমি দেখি যে প্রত্যেকটা ক্লাসের শুরু থেকে অনেক স্টুডেন্ট থাকে, শেষে গিয়ে তার অর্ধেক থাকে না। ভাই এতটুকু ধৈর্য যদি তোমার না থাকে, তাহলে তুমি চান্স পাবা কি করে রে ভাই? নিজের ক্ষতিটা এভাবে কইরো না তোমরা। এইভাবে যদি নিজের ক্ষতি করো, আমাদের কি হবে বলো? আমাদের কি খুব বেশি ক্ষতি হবে? সবচেয়ে বেশি ক্ষতি তো তোমারই হবে, তাই না? তুমি একটা স্বপ্ন নিয়ে ক্লাসগুলো করতেছো, সেই স্বপ্নটা যদি তোমার নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে বলো? তো স্বপ্ন যদি পূরণ করতে চাও, তোমাকে প্রত্যেকটা ক্লাস লাইভ করার চেষ্টা করবা, এবং লাইভ যদি কোনো কারণে করতে না পারো, দিনেরটা দিনে রেকর্ড করে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা টাইপ 2 তে যাই। টাইপ 2টাকে আমাদের বলো তড়িৎ দ্বিমেরু। ওকে, তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি? তড়িৎ দ্বিমেরুটা হলো তোমার সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ, পরস্পর যদি কি বলতো কাছাকাছি থাকে। হ্যাঁ, সমপরিমাণ কিন্তু কি বলতো বিপরীতধর্মী চার্জ, সমপরিমাণ বিপরীতধর্মী চার্জ। মনে করো এরকম যে ধরো এইখানে মনে করো কি বলতো প্লাস কিউ আছে, এখান থেকে ধরো এই একটু দূরে এখানে কি আছে বলতো মাইনাস কিউ আছে। দেখো এখানে ধরো প্লাস 10 কুলম, এখানে কি বলতো লাইক দ্যাট, ধরো এখানে প্লাস 10 কুলম, এখানে কি বলতো মাইনাস 10 কুলম চার্জ। তাহলে দুইটা চার্জের মান কি বলতো সমান না?
এটা কত 10, এটা কত 10, কিন্তু এটা প্লাস চার্জ, এটা কি বলতো মাইনাস চার্জ, মানে বিপরীতধর্মী চার্জ। সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ যদি তারা কাছাকাছি থাকে তাহলে সেটাকে কি বলে বলতো, তাকে কি বলে তড়িৎ দ্বিমেরু বলে, তাকে কি বলে তড়িৎ দ্বিমেরু বলে, তাকে কি বলে বলতো তড়িৎ দ্বিমেরু বলে, তড়িৎ দ্বিমেরু বলে, বুঝছো? তাহলে আমাদের কি তড়িৎ দ্বিমেরু বলে। তাহলে তড়িৎ দ্বিমেরু কখন তৈরি হবে বলতো, যখন সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী চার্জ, সমপরিমাণ বিপরীতধর্মী চার্জ যখন কাছাকাছি থাকবে তখন তাকে আমরা কি বলবো, তড়িৎ দ্বিমেরু বলবো। ওকে, এবার আসো দ্বিমেরু ভ্রামক। কোনো একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের পরিমাণ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? দ্বিমেরু ভ্রামককে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, দ্বিমেরু ভ্রামক পি ইজ ইকুয়াল টু, এই যে দুইটা চার্জের মান সমান না, তাহলে তুমি কি চার্জের মান নিবা, ধরো এটার মান কত কিউ, এটার মানও কত কিউ, একটা প্লাস কিউ আর একটা কি মাইনাস কিউ। প্লাস মাইনাস দ্বারা কি বোঝায় বলতো, চার্জের প্রকৃতি বোঝায়, যেটা গত ক্লাসে আমি বুঝাইছি। তার মানে আমাকে এখানে কি বলতো, একটা চার্জের মান নিলা, যে কোনো একটা চার্জের মান কিউ ইনটু তাদের দূরত্ব। এখানে তোমার দূরত্বটা কি ধরবা বলতো, দূরত্বটাকে তোমার 2l ধরবা, 2l, ঠিক আছে? কেন 2l ধরবা, কারণটা হলো তোমার ওই যে যখন তুমি কি লম্ব দ্বিখণ্ডকের উপর নিবা, ঠিক আছে, আমাদের যখন মাঝ বরাবর নিবা তখন কিন্তু আমাদের কি এল যদি নাও তাহলে কি অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু 2l নিলে তাদের মাঝে কি হয়ে যায় বলতো, মাঝে এটা কত এল, এই মাঝে এটা কত এল হয়, এই জন্য আমরা 2l নেই। যদি ধরো আমার দুটা চার্জ যদি 5 মিটার দূরে থাকে, তার মানে বুঝতে হবে 2l ইজ ইকুয়াল টু কত বলতো 5 মিটার, 2l ইজ ইকুয়াল টু কত 5 মিটার, অর্থাৎ এখানে l ইজ ইকুয়াল টু 5 মিটার না, যতটুকু দূরত্ব ওই দূরত্বটাই কি বলতো 2l, বুঝছো? যদি আমাদের ধরো দুইটা চার্জ তোমার কি থাকে বলতো 2 সেন্টিমিটার দূরে আছে, তার মানে কি বলতো 2l ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। দুইটা চার্জ 5 সেন্টিমিটার দূরে আছে, তার মানে কি 2l ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বুঝছো আমার কথা? ওকে, তাহলে আমাদের 2l নিব। তাহলে এখন দেখো কি বলছে, যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তো এখানে বলছে একটা চার্জের পরিমাণ কিউ এবং তাদের দূরত্ব 2l, তাহলে আমার দ্বিমেরু ভ্রামক কি হবে বলতো, কিউ ইন্টু কত 2l, আমি দূরত্ব ধরছি 2l। এবার আসো এই দ্বিমেরু ভ্রামকের ভেক্টর রূপ কি, আমাদের কত 2ql, এল এর উপর ভেক্টর চিহ্ন, জাস্ট আর কিছু না। এর অভিমুখটা কি হবে বলতো, এটা খুবই মনে রাখতে হবে, ঋণাত্মক চার্জ থেকে কোন চার্জের দিকে বলতো, ধনাত্মক চার্জ, মানে পি এর দিকটা, পি আমাদের কি বলতো দ্বিমেরু ভ্রামক, এটা কিন্তু কি রাশি বলতো, ভেক্টর রাশি। কি রাশি, দ্বিমেরু ভ্রামক কি রাশি বলতো, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক হলো এটা, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক কি রাশি, ভ্রামক হলো ভেক্টর রাশি, তাই তো, ভেক্টর রাশি। এটার দিক কোন দিকে বলতো, দিকটা হলো মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, ঠিক আছে, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, পি এর দিকটা মনে রাখবা, মাইনাস চার্জ থেকে কোন চার্জের দিকে, প্লাস চার্জের দিকে দিকটা হবে, তাহলে এটার দিকটা কি মাইনাস থেকে প্লাসের দিকে। ওকে, তো এখন দ্বিমেরু ভ্রামকের দেখো আমাদের কিছু সূত্র আমি লিখছি দ্বিমেরু ভ্রামকের জন্য, একটা পেজের মধ্যে আমরা সূত্রগুলো নিয়ে আসছি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে প্রাবল্য ও বিভব, ঠিক আছে? প্রাবল্যের ক্ষেত্রে সূত্রটা কি, নরমালি আমরা প্রাবল্যের ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু কি জানি, ইজ ইকুয়াল টু জানি 1/4πε0 কিউ বাই কত আর স্কয়ার, তাই তো? আর ভির ক্ষেত্রে কি জানি, আমাদের ভি ইজ ইকুয়াল টু কত 1/4πε0 কি বলতো কিউ বাই কত আর। নরমালি যদি আমরা জানি, দেখো নরমালি আমরা কি জানি, একদম নরমাল ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলতো 1/4πε0 কিউ বাই কত বলতো দূরত্ব স্কয়ার। আর ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, ভি ইজ ইকুয়াল টু জানি 1/4πε0 কিউ বাই কত আর, এটাই তো আমরা জানি নাকি, এটা কিন্তু নরমাল সূত্র আমরা জানি। এখন দেখো এই যখন দ্বিমেরু ভ্রামক আসবে তখন তোমাকে একটু মনে রাখতে হবে এই যে সূত্রটা কি বলতো, এটা, ঠিক আছে, এটা সূত্র ইজ ইকুয়াল টু কত 1/4πε0, পি মানে কি বলতো আমাদের দ্বিমেরু ভ্রামক, পি বাই কত আর কিউ। এইখানে একটু খেয়াল করে দেখো এর সাথে আর এর কি সম্পর্ক বলতো, বর্গের ব্যস্তানুপাতিক। বাট দ্বিমেরু ভ্রামক যখন আসবে তখন মনে রাখবা এর সাথে আর এর কি সম্পর্ক বলতো, আর একটা বেড়ে যাবে। এখানে দেখো ভির সাথে আর এর কি সম্পর্ক, আমাদের নরমাল ব্যস্তানুপাতিক, বাট এখানে দেখো আর স্কয়ার আছে, মানে কি ভি প্রপোর্শনাল কত আর স্কয়ার। তোমাকে এখান থেকে সাধারণত আমাদের একটা কোশ্চেন আসলে ডিউতে, সেটা কি যে তোমার এই দূরত্বের সাথে তোমার কি বলতো প্রাবল্যের সম্পর্কটা। দেখো দ্বিমেরু ভ্রামক যখন আসবে তখন আর একটা করে বাড়বে, মনে রাখবা। নরমাল আর কি বলতো, আর এর সাথে কি বর্গের ব্যস্তানুপাতিক, এখানে কি বলতো ঘনের ব্যস্তানুপাতিক, এখানে আর এর সাথে কি নরমাল ব্যস্তানুপাতিক, এখানে কি বলতো বর্গের ব্যস্তানুপাতিক। আর একটা করে বাড়ছে কিনা, এর ক্ষেত্রে আর একটা বাড়ছে, ভির ক্ষেত্রে কি আর একটা বাড়ছে। তো এই সূত্রটা একটু মনে রাখতে হবে যে 1/4πε0 পি বাই আর কিউ ইন্টু কত √1 + 3 cos স্কয়ার থিটা। দেখো থিটার বিভিন্ন শর্তে প্রাবল্য, এই থিটার যে বিভিন্ন মান, থিটা যদি 0 ডিগ্রি হয় মানে কি বলতো অক্ষের উপরে, 0 ডিগ্রি হওয়া মানে কি বলতো অক্ষের উপরে, হ্যাঁ অক্ষের উপরে, অক্ষের উপরে, তখন আমাদের কি হবে বলতো 0 ডিগ্রি 1/4πε0, তখন তুমি এখানে 0 ডিগ্রি অ্যাপ্লাই করো, cos 0 ডিগ্রি মান কত বলতো, cos 0 মান 1, তার মানে কত হবে 1 + 3 মানে কত 4, তাহলে 4 কে রুট করলে কত হয় 2, তার মানে কত হবে বলতো 2p বাই আর কিউ, কখন বলতো অক্ষের উপরে হলে। আর যদি আমার কি হয় বলতো 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে কি হবে বলতো, মানে তোমার অক্ষের উপর অবিলম্ব হলে, অক্ষের উপর কি অবিলম্ব, অক্ষের উপর যদি অবিলম্ব হয় তখন আমার কি হবে বলতো এখানে
90 ডিগ্রি হলে এটা তো 0, তাহলে কত হবে? জাস্ট আমাদের √1 করলে তো 1ই, তাহলে কি হবে বলতো? p/r3। তাহলে আমার কখন 2p/r3 বলতো? মনে রাখবা 2p/r3 কখন ই, মানে এত ডিটেইলস শেখার দরকার নাই, জাস্ট সূত্রগুলো শিখলে হবে। আমার 0 ডিগ্রি অক্ষের উপর হলে কত? 1/4πε0 2p/r3। এই ভাইয়া কত? 2p/r3। আর যদি আমাকে অভিলম্ব হয়, অক্ষের অভিলম্বে হয়, তখন কি বলতো? p/r3। ওকে, p/r3। এখানে দেখো ভির ক্ষেত্রে আমাদের যদি কি বলতো 1/4πε0 p cos θ বাই কত r স্কয়ার। এখানে যদি আমার অক্ষের উপর হয় কত? p বাই কত r স্কয়ার, p বাই কত r স্কয়ার। আর 90 ডিগ্রি হয় তাহলে কত আমাদের বলতো? 90 ডিগ্রি হলে তাহলে আমার কত? এইটা চলে আসবে। হ্যাঁ, এই যে 1/4πε0 p বাই কত r স্কয়ার মাইনাস l স্কয়ার। এই সূত্রগুলো জাস্ট মনে রাখতে হবে। এখানে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো কি, যে লেখা আছে ঋণাত্মক ভেক্টর থেকে ধনাত্মক ভেক্টর দিকে ই অক্ষ ইজ ইকুয়াল টু কত? 2 ইনটু কত? ই লম্ব। অর্থাৎ এই অক্ষের যে মানটা দেখো এখানে আমি বসাতে পারি না, এই 2 কে যদি আমি কমন নেই তাহলে কত হবে? 1/4πε0 p বাই কত r কিউব। তার মানে এটা আমার কি বলতো? 90 ডিগ্রি না? তার মানে কি এটা কি লম্ব? অর্থাৎ ই অক্ষ, অক্ষ বরাবর যে তুমি কি পাবা বলতো? অক্ষ বরাবর যে প্রাবল্য পাবা সেটা সবসময় কি হবে বলতো? অবিলম্বের কি বলতো? দ্বিগুণ হবে। অবিলম্বের যে প্রাবল্য পাইতা তার কি হবে বলতো? দ্বিগুণ হবে। বুঝছো? তার কি দ্বিগুণ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে এই সূত্রটা মনে রাখলেই এগুলো মনে রাখতে পারবা। আর এই যে সম্পর্কটা ভাইয়া, এর সাথে আর এর যে সম্পর্ক তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য এর সাথে আর সম্পর্ক, এর সাথে কি বলতো? ভির সম্পর্ক। ঠিক আছে, এই জিনিসগুলো তোমার কি খুব ভালোভাবে মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে। তো এই জিনিসটা, এই ছকটা তোমাকে মনে রাখবে, এই ছকটা মনে রাখলেই তোমার দ্বিমেরু ভ্রামক শেষ। তারপর আমি এখানে কি বলতো আরো এক্সট্রা কিছু সূত্র যে এখানে ডিটেলসে দিয়ে দিছি। ঠিক আছে, টর্ক দিয়ে দিছি, তারপরে তোমার কি বলতো স্থিতি শক্তি দিয়ে দিছি। এখানে স্থিতি শক্তি কি হবে একটু দেখবা এগুলো। তারপরে তোমার বেগ কত হবে, যার সূত্রগুলো একটু দেখবা। ঠিক আছে, আর কিছুই না, সূত্রগুলো একটু দেখবা। হ্যাঁ, টর্কের সাথে কি সম্পর্ক, ঠিক আছে, এই সূত্রগুলো জাস্ট একটু আমাদের এখন পর্যন্ত কোনোদিনও আসে নাই। তারপরে ওই সূত্রটা আমি দিয়ে দিছি, যদি কখনো আসে, কারণ তোমরা 25 ব্যাচ, তোমাদের সময় তো যে কোনো কিছু আসতে পারে না, তাই না? যে কোনো সময় যে কোনো কিছু আসতে পারে, এজন্য ওটা দিয়ে রাখছি, একটু দেখো। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে সূত্রটা যেটা বললাম, এটার অ্যান্সারটা তো কত হবে বলো ভাই? এটার অ্যান্সার বলো তো কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো? ঢাকা ইউনিভার্সিটি 14-15 সালে আসছে একটি তড়িৎ দ্বিপোলের জন্য, মানে তড়িৎ দ্বিমেরু যে কথা, দ্বিপোল কিন্তু একই কথা, তাই না? তড়িৎ ক্ষেত্র দূরত্ব আর এর সাথে কিভাবে পরিবর্তিত হয়, কোনটা অ্যান্সার বলো তো? কোনটা অ্যান্সার? প্রতাপ মন্ডল বলছো ডি। ওকে, তারপর আর কে বলছে? প্রতাপ মন্ডল বলছো ডি। ঠিক আছে, বাকিরা কই? বাকিরা কই? জ্যোতি বলছো ডি। ঠিক আছে, তারপরে বাকিরা কই? সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, বলো ভুল হোক সঠিক হোক সবাই অ্যান্সার দাও তো দেখি। তারপর মাহানুর হোসাইন সিয়াম বলছো ডি। ঠিক আছে, তারপরে অ্যান্সার দিয়েছো কে? প্রশান্ত পোদ্দার ডি। মনিরা চৌধুরী, হ্যাঁ মনিরা রেগুলার ক্লাস করে, এটা ভালো। তারপর সৈয়দা জান্নাত মিলা, তুমি রেগুলার ক্লাস করো। জান্নাতুল মা রেগুলার ক্লাস করো। ঠিক আছে, নাফিস তাসনিম ডি। জান্নাতুল মা সবাই ডি বলছো। ওকে, ওকে ডি বলছো। ঠিক আছে, নাদিয়া জান্নাত ডি বলছো, মহিমুনুর রহমান ডি বলছো, নৌশিন মাহি ডি বলছো, জেন নিশান ডি, জাকির হোসেন জিদান ডি। ঠিক আছে, তার মানে সবাই ডি বলছো। রাইট, তোমাদের অ্যান্সার রাইট। কারণ কি আমরা জানি যে আমাদের কি বলতো সম্পর্কটা কি ছিল? তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমাদের ই প্রপোর্শনাল কত? 1 বাই কত? আর কিউব। ঠিক আছে, নর্মালি এর সাথে আর এর কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। বাট যখন তড়িৎ দ্বিমেরু থাকবে ভাইয়া, এখানে একটু খেয়াল রাখো যে কার সাথে কার সম্পর্ক বলছে। তড়িৎ দ্বিমেরু মানে তড়িৎ ডাইপোল বলছে, ইলেকট্রিক ডাইপোল, তখন আমার হবে কি এটা। ঠিক আছে, তখন হবে কিন্তু এটা। তখন আলটিমেটলি কি বলতো, তাহলে আমাদের কি এটা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে বলতো? ই প্রপোর্শনাল কত? আর ইনভার্স 3 না? এটা পড়াইলাম, ধরো আমি পড়াইছি, এটা আসছে এটা। ও মাই গড, ভাইয়া তো ক্লাস এটি পড়াইনি। ভাইয়া কি পড়াইলো? ভাইয়ার প্রশ্ন থেকে পড়ানো থেকে তো কমন আসেনি। ভাইয়া এটা কি পড়াইছে? ভাই রে ভাই, এইটা থেকে এটা লিখতে হয়, এটাও যদি না জানো তাহলে তোমার কি বলতো অ্যাডমিশন টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলো? এইটা হবে আনসার। ওকে ভাইয়া, ভাইয়া এখন করে দিয়েছে। ওকে, মনে রেখো। এবার আসো আমাদের কিছু জিনিস, ঠিক আছে, কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। তো এই ধারকত্ব এটা আমি পরে পড়াবো। হ্যাঁ, ধারকত্বর ক্ষেত্রে ধারকত্বটা লাস্টের দিকে এটা আমি পড়াই দেবো। জাস্ট একদম সিম্পল, জাস্ট এই কথাগুলো মনে রাখতে হবে আর কি, এটা পরে পড়াবো। তো এবার আসো যে আমাদের এই কোশ্চেনটা কি বলছে? শূন্য স্থানে 4 মাইক্রোকুলম এবং -4 মাইক্রোকুলম বিন্দু আধান দুটি কত পরস্পর এই যে এত মিটার ব্যবধানে আছে। তার মানে আমাকে দূরত্ব দেওয়া আছে, তাই না? দূরত্বটা কিন্তু দেওয়া আছে। ওকে, দূরত্বটা কিন্তু আমাকে দেওয়া আছে। তো
একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরু ভ্রামক মানে পি চাইছে, তুমি জানো পি ইজ ইকুয়াল টু কত বলতো, কিউ ইন্টু কত 2l, রাইট? কিউ কত, আমাকে চার্জের মান, চার্জের মান কত বলতো, যে কোনো একটা চার্জের মান। তো চার্জের মান কত, এটা কত 4, এটার কত বলতো মান কত 4, প্লাস মাইনাস ফ্যাক্ট না, মান যখন বলবে তখন প্লাস মাইনাস ফ্যাক্ট না। তার মানে আমার কত 4 মাইক্রোকুলম। 4 মাইক্রোকুলমকে কিসে নিতে হবে বলতো, এফ এককে নিতে হবে। তার মানে কত 10 কত -6 ইন্টু দূরত্ব কত 2l, কত বলতো 10 -3। সো আমার এখানে কত হবে বলতো 4 ইন্টু কত 10 কত বলতো 10 কত 10 -9, ঠিক আছে। এখন দেখো কিউ এর একক কি বলতো কুলম, আর দূরত্বের একক কি বলতো মিটার, তার মানে কি কুলম মিটার। সো আমাকে এখানে দ্বিমেরু ভ্রামকের একক কি বলতো, এটা মনে রাখতে হবে। দ্বিমেরু ভ্রামকের একক, দ্বিমেরু ভ্রামকের একক, দ্বিমেরু ভ্রামকের একক, ঠিক আছে। দ্বিমেরু ভ্রামকের একক, এটার একক কি বলতো, একক, একক হবে কি বলতো কুলম মিটার। একক হবে কি বলতো কুলম, কুলম মিটার। একক আমাদের কি বলতো কুলম মিটার। ওকে, একক হলো কি কুলম মিটার। বুঝছো, বুঝছো তো নাকি? এখানে দেখো আমাদের খুব সিম্পলি আমরা মনে রাখবো যে এখানে কিউ আছে কত, কিউ হলো আমাদের কত 4 মাইক্রো কুলম। তার মানে কি আমার কুলম্বে নিতে হবে, তাহলে কি করতে হবে, মাইক্রোকে কুলম্বে নিতে হলে 10 -6 কুলম। আর 2l দূরত্ব দেওয়া আছে কত 10 কত -3 মিটার। অনেকে কি করে জানো, এই যে এল কে ধরে আবার এটাকে 2 দ্বারা গুণ করে। ভাই না, এই দূরত্বটাকেই তো আমি 2l ধরেছি, তাই না? টোটাল দূরত্বটা কি, দুটো চার্জের দূরত্ব সেটা আমাকে 2l, তাহলে 2l ইজ ইকুয়াল টু কত 10 -3। ওকে, তাহলে আমাদের এটা কি আমাদের অ্যান্সার কুলম মিটার, কুলম মিটার। ওকে, আবার সেন্টিমিটার বুঝো না কিন্তু, সিতে কি কুলম। ওকে, এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের কিন্তু টাইপ 2 শেষ, তড়িৎ দ্বিমেরু শেষ, দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক শেষ। একদম ছোট ছোট করে আমরা গুছিয়ে গুছিয়ে পড়বো, ঠিক আছে? প্যারানোর কোনো দরকার নেই। ফিজিক্সে তোমরা ভয় পাচ্ছ, কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি তো ভাইয়া, আমার উপর ছেড়ে দাও, যা পড়াবো তাই পড়ো, অ্যাডমিশন ইনশাল্লাহ সব পাবা। তারপর দেখো বলো, যদি বুঝে থাকো তাহলে সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্টে লেখো টাইপ 2 ডান, মানে T2 ডান, T2 ডান, সবাই একটু কমেন্টে লেখো T2 ডান। যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো T2 ডান, T2 ডান। নাদিয়া জান্নাত বলেছো ঠিক আছে, হ্যাঁ পারবা বাবা, পারবা ভাইয়া, পরীক্ষা দিতে পারবা, সমস্যা নেই। প্রতাপ মন্ডল T2 ডান ব্রো, জ্যোতি T2 ডান। ওকে, তারপর জাকির হোসেন জিদান T2 ডান, মনিরা চৌধুরী T2 ডান। আমরা টাইপ ধরে ধরে পড়াচ্ছি, ঠিক আছে, ভেঙে ভেঙে। আলহামদুলিল্লাহ T2 ডান। ওকে আলহামদুলিল্লাহ। সিনহা টাইপ 2 ডান, ঠিক আছে, টাইপ 2 ডান। তারপর নাফিস ডান, মোহাম্মদ সিয়াম ডান, নৌশিন মাহি T2 ডান, ঠিক আছে। ইজরাতুল রাহা ডান, ঠিক আছে। জান্নাতুল মাওয়া ডান ভাইয়া, ঠিক আছে, তার মানে সবাই বুঝতে পেরেছো তোমরা। ওকে, জান্নাতুল মাওয়া ডান ভাইয়া, সাইয়েদ জান্নাত মিল্লা ডান, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বুঝতে পারতেছো, এই জিনিসগুলো ভালো লাগে। তোমরা কিন্তু আসলে নাদিয়া জান্নাত ডান, তোমরা কিন্তু আসলে মানে বুঝাইলে, ভালোভাবে গুছিয়ে বুঝাইলে তোমরা পারো, জাস্ট প্র্যাকটিস করতে হবে, জাস্ট নিজের উপর কনফিডেন্স বাড়াও। কনফিডেন্স লাগতেছে না একটু? ওকে, এবার আসো আমাদের, আমরা আজকে কয়টা টাইপ পড়বো বলো তো, মনে আছে তোমাদের? আজকে কিন্তু আমরা টোটাল 5টা টাইপ পড়বো। কয়টা টাইপ পড়বো বলো তো, দেখো কয়টা টাইপ পড়বো বলো তো, 5টা টাইপ পড়বো। অলমোস্ট আমাদের মানে অলমোস্ট মানে কি টোটালি 2টা টাইপ আমাদের ডান, এখন 3টা টাইপ আছে ধারক রিলেটেড, তো সেগুলো আমরা পড়বো। চলো ধারক রিলেটেড টপিকসগুলো আমরা শেষ করে ফেলি। এবার আসো, এবার আসো যে কি বলছে, ধারক হলো একটি, মানে ধারক কি, ধারক হলো একটা যান্ত্রিক ডিভাইস যা একটি নির্দিষ্ট বিভব প্রভেদে আদান সঞ্চয় রাখে। অর্থাৎ আমাদের ধারক কি বলতো, যে যান্ত্রিক উপায়ে তোমরা কি করতে পারো বলতো, চার্জটাকে সংরক্ষণ করে রাখতে পারো। যেমন আমাদের ব্যাটারি একটা কি ধারক না, কারণ কি ব্যাটারি কি করে বলতো, চার্জটাকে সংরক্ষণ করে রাখে, তাই না? তো এটি দুটি পরিবাহীর মধ্যে একটি অন্তরক পদার্থ, যেমন বায়ু বা পরবর্তী মাধ্যম দ্বারা পৃথকীকরণ থাকে, ঠিক আছে। তো ধারকত্ব কি বলতো, ধারকত্ব মানে ধারক হলো কি ক্যাপাসিটর, ইংলিশটা বুঝো, বাংলা বুঝো না। ধারক ইংলিশে কি বলতো ক্যাপাসিটর। তো তোমরা ক্যাপাসিটর চেনো, ধারক চেনো না, যাই হোক। আর ক্যাপাসিট্যান্স, ধারকত্ব কি বলতো, কোন ধারকের আদান সঞ্চয় করার ক্ষমতা, মানে একটা ধারক যে আধানটা সঞ্চয় করতেছে, কতটুকু আধান সঞ্চয় করতে পারবে, এই সঞ্চয় করার যে ক্ষমতা, সেটাকে আমার বলতো ধারকত্ব। তো অন্য কথায় একটি ধারকের বিভব 1 একক বৃদ্ধি করতে, ধারকের বিভব 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয়, তাকে ওই ধারকের কি বলে, ধারকত্ব বলে। এটা আমাদের ধরো যে ক নাম্বার খ নাম্বার একাডেমিকে আসে, জাস্ট তোমাদের এখানে বোঝানোর জন্য বা একটু মনে করায় দেওয়ার জন্য লিখে রাখছি ধারক কি আর ধারকত্ব জিনিসটা কি, ঠিক আছে। কোন ধারকের বিভব যদি 1 একক বৃদ্ধি করতে চাও, তাহলে যে পরিমাণ চার্জের প্রয়োজন হবে সেটাকে আমি কি বলবো, ধারকত্ব বলবো, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমরা বলতে পারি ধারকত্ব মানে কি বলতো, সি ইজ ইকুয়াল টু কত, কিউ বাই ভি, মনে আছে?
সি ইজ ইকুয়াল টু কত কিউ বাই ভি, তাই তো। তো এই সেই জিনিসটাই আমাদের এখানে কিন্তু আছে। দেখো কিউ পরিমাণ আধান দিলে যদি কোনো পরিবাহীর বিভব ভি পরিমাণ বেড়ে যায়, তাহলে কিউ সমানুপাতিক কত বলতো ভি, কিউ সমানুপাতিক কত বলতো ভি, কিউ সমানুপাতিক ভি। তাহলে কিউ সমানুপাতিক ভি হলে কিউ ইজ ইকুয়াল টু কত বলতো সিবি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত সিবি। তো সি ইজ ইকুয়াল টু কত কিউ বাই ভি এখান থেকে আসছে, এই যে কিউ ইজ ইকুয়াল টু সিবি, যে কোনো একটা সূত্র মনে রাখলে হয়ে যাচ্ছে। কিউ ইজ ইকুয়াল টু কত সিবি, ওকে। এটা আমাদের ফার্স্ট ল, কিউ ইজ ইকুয়াল টু কত সিবি। কিউ কি আমাদের চার্জ, সি কি বলতো ধারকত্ব, সি কি ধারকত্ব, আর ভি কি বলতো বিভব। ওই যে তুমি যতটুকু চার্জ দিবা ততটুকুই বিভব হবে, ঠিক আছে। যতটুকু চার্জ দিবা, ধরো কিউ চার্জ দেওয়ার জন্য যদি বিভব হয় ভি, তাহলে আমাদের কিউ সমানুপাতিক কত হবে বলতো ভি হবে, তাই না। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ প্রপোর্শনাল টু ভি, কিউ ইজ ইকুয়াল টু কত সি, সি ভি, ওকে। এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের বিভব ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কত, এই দেখো একটু খেয়াল করে ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি যে এখানে, ওকে সমস্যা নেই। ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি হলো তোমার, ভি ইজ ইকুয়াল টু কি জানি 1/4πε0 কিউ বাই আর। তো আমাকে যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে এপসিলন নটের সাথে আমাদের কে এটা কি করতে হয় বলতো, গুণ করতে হয়। অন্য মাধ্যম মানে কি এপসিলন, তাহলে এপসিলন মানে কি, এপসিলন মানে হলো অন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মানে কি বলতো কে ইন্টু কত বায়ু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা কিন্তু আমরা জানি এপসিলন ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসিলন নট। সো সেটা আমরা দিয়ে আমরা এখান থেকে কি বলতো বিভবটা বের করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের কি কি সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু, সি ইজ ইকুয়াল টু আমরা জানি কি বলতো কিউ বাই ভি না। তাহলে বিভবের মানটা যদি আমরা এখানে বসায় দিই, বিভবের মানটা যদি এখানে বসায় দিই, ধরো কিউ বিভব কত 1/4πε0 ইন্টু কত বলতো আমাদের কিউ বাই কত আর, কিউ বাই কত আর। সো এখান থেকে মানটা যদি বসায় দাও, এখানে তুমি এই কিউই নাও, যেহেতু এই কিউ নিছো, কিউ বাই আর যদি দাও, তাহলে কিন্তু তুমি কি পাবো বলতো, সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু পেয়ে যাবা কি বলতো, সি ইজ ইকুয়াল টু কত পাবা, এটা তো উল্টে যাবে 4πε0 আর পাবা, তাই না। তুমি যদি অন্য কোনো মাধ্যমে নাও তাহলে কি হবে, এপসিলনের সাথে কি দিতে হবে বলতো, কে দিতে হবে। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাবো বলতো, এই যেটা পাইছো না, এটা পাইছো, কিন্তু এটা কি গোলকের ক্ষেত্রে। তাহলে আমি অন্য কোনো মাধ্যমে নিলে তাহলে সি ইজ ইকুয়াল টু কি পাবো বলতো 4πε0 কে আর, কে আর, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে সির সাথে কে এর কি সম্পর্ক বলতো, সমানুপাতিক না। তাহলে কে মানে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমি প্রত্যেকটা লাইনে কিন্তু এমসিকিউ আসে। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক তুমি যদি 6টা দাও, 6 গুণ বৃদ্ধি করো, তাহলে আমাদের কি সির মানও কি 6 বাড়বে। যতটুকু বাড়াবা কে এর মান ততটুকু কি সির মান বাড়বে, ঠিক আছে। তাহলে গোলকের ক্ষেত্রে আমরা এটা কিন্তু জানি, সি ইজ ইকুয়াল টু কত, এটা এই জিনিসটা আমরা জানি, ওকে। তো তারপর দেখো আমাদের ধারকের শক্তি আমি পরে আসতেছি, শক্তি আমরা আলাদাভাবে পড়াবো। এখানে একটু খেয়াল করে দেখো যে কি বলছে, R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহী গোলককে একটি তার দিয়ে সংযুক্ত করে মোট কিউ পরিমাণ তড়িৎ দিয়ে আহিত করা হলো। প্রতিটি গোলকে আদানের পরিমাণ কত, এই সূত্রগুলো মনে রাখবা। কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কত, কিউ ইন্টু কত, কিউ1 ইজ ইকুয়াল টু কিউ ইন্টু R1 বাই R1 প্লাস R2, আর কিউ2 ইজ ইকুয়াল টু কত, তাহলে R2 বাই কত R1 প্লাস R2। অর্থাৎ তুমি ধরো এখানে কি দুইটা গোলক তুমি কি করলা, এই যে একটা গোলক, এই যে একটা গোলক, তুমি ঠিক আছে এটা একটু বেশি করে দেই, এটা বড়। তাহলে দেখো এটার যে ব্যাসার্ধ কি বলতো R1, এটার ব্যাসার্ধ কত বলতো R2। এখন তুমি কি করছো বলতো, তার দিয়ে সংযোগ করে দিছো, তার দিয়ে সংযোগ করে দিছো, ঠিক আছে। এবং কিউ চার্জ দিয়ে কি করছো, আহিত করছো। তাহলে এখানে তোমার কি চার্জের পরিমাণ কত বলতো কিউ1, এটা চার্জের পরিমাণ কত কিউ2। তোমাকে দুইটা গোলক যুক্ত করার পরে যে কোনো একটা গোলকের চার্জের পরিমাণ যদি বের করতে বলে, এখন তোমাকে যদি কিউ1 বের করতে বলে তাহলে কি হবে বলতো, এই যে মোট যে চার্জ, তাহলে কিউ1 ইজ ইকুয়াল টু কত, কিউ ইন্টু কত, তাহলে R1 যাবে উপরে, নিচে কত বলতো R1 প্লাস R2। এখন তুমি যদি কিউ2 বের করো তাহলে কিউ2 ইজ ইকুয়াল টু কত, কিউ ইন্টু কত R2 বাই নিচে কত R1 প্লাস কত R2। খুব সিম্পল। তো সেই জিনিসটা এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, সুন্দর করে লেখা আছে, জাস্ট এটা মনে রাখতে হবে। তোমরা বললাম না যে অ্যাডমিশন টেস্টে নতুন নতুন অনেক সূত্র শিখবা, যদি এখানে প্রশ্ন আসে নাই, বাট তুমি মনে রাখবা। তারপর আসো আমার কি বলছে, C1 ও C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে দুটি পরিবাহী যথাক্রমে B1 ও B2 বিভবে আহিত করে পরিবাহী দুটিকে সংযুক্ত করা হলে তাদের সাধারণ বিভব। তাহলে সাধারণ বিভব বের করবা কিভাবে বলতো, এটা ঠিক আছে, C1 B1 প্লাস C1 B1 প্লাস C2 B2 বাই কত C1 প্লাস C2, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে এখন পর্যন্ত ওইভাবে অঙ্ক আসে নাই, বাট আমাদের কিন্তু যে কোনো সময় রিটেন আসতে পারে এবং এমসিকিউ আসতে পারে। সাধারণ বিভব, ঠিক আছে, সাধারণ বিভব বের করতে ধরো দুইটা আমার কি ধারক আছে, তাদের কি বলছো পরিবাহীকে যথাক্রমে, ধরো তোমার এটা ধারক, এটার ধারকত্ব কত C1, এটা একটা পরিবাহী, এটা ধারকত্ব কত C2।
তুমি তার দিয়ে সংযোগ করলা, ঠিক আছে। এটার বিভব V1 V2 কত, এটার বিভব কত V2। তাহলে আমার সাধারণ বিভব V, সাধারণ বিভব দুইটা যখন যুক্ত করবা, যুক্ত করার পরে কি পাবা বলো তো, V পাবা। V কত সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সেই V ইজ ইকুয়াল টু কত, C1 V1 প্লাস C2 V2 বাই কত C1 প্লাস C2। এটার কি ধারক কত C1, এটার ধারক কত C2, এটা বিভব V1, এটা কত V2। ওকে, তারপর দেখো আমাদের আদান বন্টনের দরুন শক্তি হয়। তোমার এই যে আদান যে বন্টন হলো, এইখানে আদান কি বলতো, সংযোগ দিবা যখন, তখন কি আদানটা বন্টন হবে না, আদান কি আদান প্রদান হবে না। আদান যখন আদান প্রদান হবে তখন তোমার শক্তি কত হবে। এই সূত্রগুলো জাস্ট 2-3 বার করে লিখবা। নতুন নতুন সূত্র দেখতেছো তো, একটু 2-3 বার করে লিখবা, ঠিক আছে। হাফ ইন্টু কত C1 C2 বাই কত C1 প্লাস C2 ইন্টু কত আমাদের বিভবের পার্থক্যটা, ঠিক আছে, V1 মাইনাস V2 তাহলে মানে যে বড় বিভব থেকে ছোট বিভবটা বিয়োগ করে দেবা, বিভব পার্থক্য আর কি, ঠিক আছে। মনে থাকবে তো নাকি? ওকে, একটু কষ্ট করে পড়তে হবে ভাইয়া। তারপর আসো আমাদের এই যে C ইজ ইকুয়াল টু কত, Q ইজ ইকুয়াল টু কত আমাদের CB, তার মানে আমাদের C ইজ ইকুয়াল টু কত Q বাই V। তো Q ইজ ইকুয়াল টু আবার কি বলতো E এপসিলন ইনটু কত আলফা। আলফা আমাদের কি বলতো এখানে ক্ষেত্রফল, আলফাটা কি বলতো ক্ষেত্রফল, হ্যাঁ আলফাটা কি বলতো ক্ষেত্রফল। লাইক দ্যাট এরকম দুইটা পাত, এখানে তোমরা A দিয়ে করছো, আমি তো একটু বুঝিয়ে দিই। A দিয়ে যদি করো তাহলে A দিয়েই বুঝিয়ে দিই। এই ধরে একটা পাত, এই যে আরেকটা পাত, আরেকটা পাত, দুইটা পাত, ওকে। এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব কত D। এই পাতের ক্ষেত্রফল A, এই পাতের ক্ষেত্রফল কত A, ঠিক আছে। দুটি সমান্তরাল পাতের ক্ষেত্রে C ইজ ইকুয়াল টু কত বলছো না, এপসিলন নট A বাই কত D, সেটাই আর কি। এখানে এপসিলন নট A বাই কত D। যদি আমাদের অন্য মাধ্যমে হয় তাহলে কত হয় বলতো, K ইন্টু কত এপসিলন নট A বাই কত D। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, সির সাথে আমরা কি লিখতে পারি, A বাই D। আর যেহেতু পাত, পাত মানে কি আমাদের পায়ের স্কয়ার, 4 পায়ের স্কয়ার, তার মানে এখানে কত হবে C প্রপোর্শনাল কত R স্কয়ার বাই কত D। তো আমাকে যদি ক্ষেত্রফল চেঞ্জ করে এটা, আর যদি ব্যাসার্ধ চেঞ্জ করে তাহলে এটা, ব্যাস বা ব্যাসার্ধ চেঞ্জ করলে, ঠিক আছে। তো দুইটা জিনিস মনে রাখতে হবে, C প্রপোর্শনাল টু কত A বাই D, C প্রপোর্শনাল টু কত বলতো A বাই D, আর একটা হলো কি বলতো আমাদের C প্রপোর্শনাল টু কত A বাই D, আর একটা হলো C প্রপোর্শনাল টু কত R স্কয়ার বাই D। দুটো মনে রাখবা, ঠিক আছে। তো R স্কয়ার বাই D, ওকে। তো সেই জিনিসটাই আমাদের এখানে আসছে, এই স্লাইডে মূলত এটাই আলোচনা করা হয়েছে আর কি। তারপরে আমাদের আসো, আমরা এগুলো কিন্তু সলভ করব। এটা আমাদের কি বলছে, একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির অভ্যন্তরে T বেদের ফলক এবং বাকি অংশ জুড়ে D মাইনাস T বেদের অপর একটি ফলক প্রবেশ করালে ধারকটি ধারকত্ব। এটা আমাদের এখন পর্যন্ত আসে নাই, জাস্ট একবার একটু রিডিং করে রাখবে, জাস্ট সিম্পল। আবার বলছে এখানে আলফা দ্বারা কি বুঝাইছে বলতো, আলফা কিন্তু ক্ষেত্রফল, মানে A ইউজ করতে পারো তুমি। আলফার জায়গায় কি ইউজ করতে পারো বলতো, তুমি A দিলেও কোনো সমস্যা নেই, সূত্র অনেক সময় আসে তো এই জন্য দেওয়া হয়েছে। এই যে একটু খেয়াল করে দেখো কি বলছে এখানে, একটু দেখো তো কি বলছে, যে সমান প্রস্থচ্ছেদ A বিশিষ্ট, সমান প্রস্থচ্ছেদ কি বলতো A বিশিষ্ট দুটি সমান্তরাল প্লেটের মধ্যে দূরত্ব পরাবৈদ্যুতিক ধ্রুবক K ও উভয়ের মধ্যকার দূরত্ব D, ঠিক আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক K এবং মধ্যকার দূরত্ব D হলে প্লেট দুটির ধারক কত কত। ওই যে নরমাল জিনিস, ধরো দুটো সমান্তরাল, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে কি K। তাহলে এখানে ধারকত্ব C ইজ ইকুয়াল টু কত হবে বলতো, এপসিলন নট A ইন্টু কত আমাদের বলতো, মানে এপসিলন নট, এখানে এপসিলন নট K, যেহেতু আমার K আছে তার মানে আমাদের শুধু শূন্য মাধ্যমে নাই, K A বাই কত D না, এপসিলন নট K ইন্টু A বাই কত D। একটু আগে আমরা দেখলাম এপসিলন নট K A বাই কত D। এই যে দেখো K এপসিলন নট A মানে কি এপসিলন নট K ইন্টু কত A বাই কত D। সো আমাদের এখান থেকে কি লিখতে পারি আমরা, যে এপসিলন নট K ইন্টু A বাই কত D। দেখো আমাদের কোনটা মিলা যায়, এটা মিলতেছে হলো তোমার এই যে গ নাম্বারটা, গ নাম্বার মিলে গেছে, গ নাম্বার মিলে গেছে। এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখছো, ডিউ 1-2 সালে আসছে, ওকে, সমান্তরাল পাতের ক্ষেত্রে। তারপর আসো আমাকে কি বলছে, একটি বৃত্তাকার পৃষ্ঠতল বিশিষ্ট সমান্তরাল পাত, সমান্তরাল পাত ধারকের পৃষ্ঠতলের ব্যাস, ব্যাস পাত দুটির মধ্যে দূরত্ব, ব্যাস এবং পাত দুটির মধ্যে দূরত্ব দুটিকে কি করছে, দ্বিগুণ করছে। মানে এখানে যে জিনিসটা বোঝাতে চাইছে যে ব্যাসও দ্বিগুণ করছে এবং তাদের যে দূরত্ব সেটাও দ্বিগুণ করছে। তাহলে নতুন ধারকত্ব কত হবে, খুবই সিম্পলি আমরা এটা আনসার করতে পারবো। তোমরা জানো C প্রপোর্শনাল কত R স্কয়ার বাই কত D, একটু আগে দেখছো। যেহেতু এখানে শুধু ক্ষেত্রফল নাই, তোমরা জানি ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক, A বাই D, তাই না। তো A বাই D যদি হয় তাহলে এখানে আমাদের কি হবে, ওকে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে কত হবে, যে যদি আমরা একটু দেখি, ওকে, তাহলে C প্রপোর্শনাল টু কত হবে বলতো R স্কয়ার, মানে আমাদের ব্যাস বা ব্যাসার্ধ
অনুপাতের ক্ষেত্রে কিন্তু সেম। তাহলে আমাদের কি বলতো ব্যাস দ্বিগুণ করছে, তোমার মানে কি 2 স্কোয়ার বাই আমার ডি কত করছে, দ্বিগুণ মানে কত 2। তাহলে কত হবে সি প্রপোর্শনাল টু কত 4/2 মানে কত বলতো সি প্রপোর্শনাল টু কত 2। তার মানে সি প্রপোর্শনাল টু 2 আসছে মানে কয় গুণ বলতো, এমসিকিউ সলভ নরমাল দ্বিগুণ হবে। সমান অ্যান্সার কত হবে বলতো দ্বিগুণ। অ্যান্সার কত হবে বলতো দ্বিগুণ। অ্যান্সার হবে কত দ্বিগুণ। ওকে, যদি আমাকে যেভাবে চেঞ্জ করে সেভাবে আমাকে বসায় দিতে হবে। ঠিক আছে, বুঝছো তো নাকি? হ্যাঁ গ্রুপ আছে তো ভাইয়া, গ্রুপ আছে আমাদের এডুকেটম স্কুল গ্রুপে, তুমি পোস্ট দিলে সব পাবা। ও তোমরা আগে অ্যান্সার দিয়ে দিছো, সি সি সি, মাশাআল্লাহ সি হবে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা কিন্তু অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা এবার আসো দেখি এটার অ্যান্সার করো, আমি এটার অ্যান্সারটা তোমাদের কাছ থেকে নেই। এটার অ্যান্সার করো দেখি কত হবে, এটার অ্যান্সার করো তো দেখি কত হবে। এটার অ্যান্সার করো তো দেখি কত হবে। একটি সমান্তরাল প্লেট ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল কত 2 মিটার স্কোয়ার। ভালো। এবং প্লেট দুটির মধ্যে পরাবৈদ্যুতিক বস্তু প্রবেশ করানো হলো যার পারমিটিভিটি কত বলতো 6। এখন ধারকত্ব পূর্বের তুলনায় কত গুণ হবে। পারমিটিভিটি প্রবেশ করাইছে যার মানে আমাদের পরাবৈদ্যুতিক দ্রব্য প্রবেশ করছে যার পারমিটিভিটি কত 6। অ্যান্সার কত হবে। আচ্ছা নাফিস তাসনিম বলছো বি, মহিমুনুর রহমান বলছো বি, আরশি আহমেদ বলছো বি, সঈদা জান্নাত মিলা বলছো বি, জ্যোতি বলছো বি। ওকে থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর জাকির হোসেন জিদান বলছো বি, মুনিরা চৌধুরী বলছো বি, বি, ইজরাতুল জাহা বলছো বি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা এত কষ্ট করে অ্যান্সার দিয়েছো। মহানুর হোসেন সিয়াম বলছো বি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা অ্যান্সার দিছো। নওশিন মাহি বি। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে কত বলো তো, এটার অ্যান্সার কত হবে। তোমরা বলছো বি। যে কি বলে যে এন নিশান বলছো কি বি। ওকে তারপর ওকে ঠিক আছে। তো ভাই দেখি আসলে এটার অ্যান্সার কি বলতো, যারা বি দিছো, যারা বি দিছো তাদেরটা কি বলতো হয় নাই কাটা। ঠিক আছে, তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা। ঠিক আছে হ্যাঁ। তো তোমরা যে অ্যান্সার বি দেওয়ার পরে যে আমার কথা শোনার পর এখন তোমরা কি ভালো তো কথা ঠিক আছে ভাইয়া। দেখো এখানে দেখো পারমিটিভিটির সাথে আমাকে কি বলছে বলতো, ধারকত্বের কথা বলছে ভাই। এফ এর সাথে পারমিটিভিটির মানে কে এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তখন তুমি এটা 6 দিলে এটার মান এফ এর মান কত হইতো 1/6। কিন্তু আমার সির সাথে কে এর কি সম্পর্ক বলতো, সমানুপাতিক না। একটু আগে তো লিখে দিলাম সি ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, আমাদের সির সাথে তোমার দুইটা সূত্র। সির সূত্র কি বলতো দুইটা, একটা কি বলতো 4 পাই এপসিলন নট কে আর, আর এটা হলো সির সাথে আর একটা কি বলতো এপসিলন নট কে এ বাই কত ডি। উভয় ক্ষেত্রে সির সাথে কে এর কি সম্পর্ক বলতো, সমানুপাতিক। এখন তোমার কে এর মান যদি কে ছাড়া যদি হিসাব করো একটা, আর কে দিছো মানে কে এর মান কত 6, তাহলে বলো সির মান কত হবে বলো তোমাদের, আমাদের 6 গুণ হবে না। 6 গুণ 1/6 কেন হবে, এ হবে আনসার। হ্যাঁ অপশন এ রেখে অপশন বি দিয়েছো, অপশন এ রেখে অপশন কি দিয়েছো বি দিয়েছো, সবগুলা কট খাই গেছে রে আজকে। গ্র্যান্ড সেলিব্রেশন অবশ্যই হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে, সবাইকে নিয়েই হবে। গান সেলিব্রেশনে কিন্তু একদম ঝাঁকানাকা ড্যান্স হবে। এই তোমরা কি বুঝছো কেন 6 হবে আনসার, তোমরা কি বুঝছো, তোমরা কি বুঝছো একটু কমেন্ট করো তো দেখি। তোমরা কি বুঝছো ভাইয়ারা, ভাইয়ারা কি বুঝছো।
ওকে, আরশি বুঝছি, ঠিক আছে। সৈয়দা জান্নাত মিলা বুঝছি, ঠিক আছে। এবার কি বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, এবার বুঝছো তোমরা। ওকে, তাহলে আমরা সামনে আগাই। তাহলে দেখো, তুল্য ধারকত্ব জিনিসটা কি। তোমরা জানো যে ধারক, ধারক তোমার এখানে ধারকটাকে আমরা কিভাবে লিখি বলো তো? ধারকটাকে আমরা লিখি এভাবে না? ধরো ধারক, এই দুইটা টান, এই দুইটা টান কি হবে বলতো? ইকুয়াল হবে, তাই না? দুইটা টান কি হবে? ইকুয়াল হবে। এটা একটা কেমন বলতো? ধারক, ঠিক আছে। এটাকে আমরা কি সি দ্বারা প্রকাশ করি। রোদের ক্ষেত্রে আমরা কি লিখি? যেমন রোদের ক্ষেত্রে এটা লিখি, এটা কি বলতো? আর, ঠিক আছে। ধারকের ক্ষেত্রে আমরা এরকম। আর ব্যাটারি কি বলতো? একটা ছোট আর একটা কি বড়, মানে প্লাস মাইনাস থাকে। সো ধারকের ক্ষেত্রে তোমাদের তুল্য ধারকত্ব মানে কি? ধরো তুল্য মানে তো বোঝো নাকি, অনেকগুলার মান একসাথে ব্যবহার করা, তাই না? তুল্য মানে কি বলতো? অনেকগুলো ধারক, অনেকগুলো ধারক ব্যবহার করা হচ্ছে, অনেকগুলো ধারক তুমি নিচ্ছ, অনেকগুলো ধারক পরিবর্তে তুমি কি নিবা বলতো? একটা ধারক ব্যবহার করবা, তুল্য ধারক। অনেকগুলো ধারকের পরিবর্তে একটি ধারক আমি নিব। অনেকগুলো ধারক যে কাজ করতেছে, একটা ধারক সেই কাজ করবে, সেই প্রভাব দিবে, সেটা হবে আমার কি বলতো? আলটিমেটলি তুল্য ধারক, তাই না? তুল্য ধারক বা তুল্য ধারকত্ব আমি পাবো, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করে দেখো, তো এখানে আমাদের কয়টা আমি সংযোগ দিতে পারি? আমরা জানি দুইটা সংযোগ দেওয়া যায়, একটা কি বলতো? শ্রেণী, আর একটা কি বলতো? সমান্তরাল, তাই না? একটা শ্রেণী আর একটা কি? সমান্তরাল, ঠিক আছে। একটা শ্রেণী সংযোগ আর কি? সমান্তরাল সংযোগ। ওকে ভাইয়া, তো শ্রেণী সংযোগ আর কি বলতো? সমান্তরাল সংযোগ, এগুলো আমরা নর্মাল জিনিস জানি। আর এটা মনে রাখবা যে এই তুল্য ধারকটা আমার কি বলতো? এখানে মনে রাখবা এটা কি বলতো? এই যে তুল্য যে জিনিসটা, এগুলা এই সংযোগগুলা আবার কি বলতো? সংযোগগুলা কি বলতো? রোধের উল্টা, মনে রাখবা। রোধের কি? রোধের উল্টা, রোধের উল্টা। কেন? তোমার শ্রেণীতে যেটা রোধ হবে এখানে সেটা কি? সমান্তরালে। ওইখানে যেটা কি ছিল বলতো? প্যারালালে। এটা কি বলতো? শ্রেণীতে। এই তো। তো একটু খেয়াল করে দেখো, এই যে অনেকগুলো ধারক যদি আমার কি বলতো? শ্রেণীতে সংযোগ থাকে, দেখো লেখা আছে 1/CS ইজ ইকুয়াল টু কত? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/CN, ঠিক আছে। আর যদি তোমার কি বলতো? কি থাকে? তোমার কিসে যুক্ত থাকে বলতো? প্যারালালে যুক্ত থাকে, তাহলে হবে কি? এটা শ্রেণীতে হলে দেখো রোধের উল্টা হয়েছে না, প্যারালালে থাকলে দেখো রোধের উল্টা হয়েছে না, হয়েছে কিন্তু। সো এই জিনিসটাই আমাদের, আমরা এটা জানি, নর্মাল জিনিস, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং আমাকে এখান থেকে ঘনত্ব বের করতে বললে আমাদের ঘনত্বটা আমরা এইভাবে বের করবো। ঘনত্ব সূত্র আমাদের আসে না, সো এটা না জানলেও প্যারা নাই। দেখো এই দুইটা সংযোগ দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে তুল্য ধারকত্বের ক্ষেত্রে। তো আমাকে মনে রাখতে হবে যে এই জিনিসটা আমাদের মনে রাখবা, সেটা হলো কি বলতো? স্টার চিহ্ন দিয়ে মনে রাখবা যে সমান মানের n সংখ্যক ধারকের ক্ষেত্রে, সমান মানের কি? n সংখ্যক ধারকের ক্ষেত্রে আমার কি হবে বলতো? সিপি ইজ ইকুয়াল টু কত? এনসি। সিএস ইজ ইকুয়াল টু কত? C/n। আবার গুণ থাকলে সিপি ইজ ইকুয়াল টু কত? n স্কোয়ার সিএস। বা আমরা এটা লিখতে পারি সিএস ইজ ইকুয়াল টু কত? 1/n স্কোয়ার সিপি। মানে কি বলতো? এটা কখন হবে বলতো? তুলনা করতে বলবে, তুলনা বা গুণ থাকলে, এখানে গুণ থাকলে এখানে মনে রাখতে হবে আমার কি বলতো? ধারকগুলোর মান কিন্তু সমান হইতে হবে, হ্যাঁ। তারপর আমাকে এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা কখন প্রযোজ্য বলতো ভাইয়া? এই সূত্রগুলো প্রযোজ্য কখন? যখন ধারকগুলোর মান সমান, যখন ধারকগুলোর কি মান সমান। চলো আমরা কয়েকটা কোশ্চেন সলভ করবো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ধারকগুলোর যখন মান সমান হবে তখন এইরকম হবে, ঠিক আছে। কিরকম হবে একটু পরে বুঝবা। তো দেখো আরেকটা জিনিস তোমাদেরকে আমি শেখাই, সেটা হলো শর্টকাট শেখাই। ধরো তোমাকে এরকম কোশ্চেন আসলো, ঠিক আছে। মনে করো এরকম প্রশ্ন আসলো, কি বলতো? দুটি ধারককে শ্রেণীতে ও সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় যথাক্রমে কত বলতো? 4 ফ্যারাডে ও 25 ফ্যারাডে, ঠিক আছে। ধারক দুটির মান কত? এখানে ধারক দুটির মান চাইছে। ধারক দুটির
মান কত। ওকে, তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে দেখো আমাকে এখানে দেওয়া আছে কি বলতো, সিএস দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? সিএস দেওয়া আছে। তুমি একটু করার চেষ্টা করো। হ্যাঁ, সিএস দেওয়া আছে। সিএস কত বলতো? 4 ফ্যারাডে। আর সিপি কত বলতো? 25 ফ্যারাডে। ওকে, তার মানে আমাকে বুঝতে হবে যে মেইন নিয়মে যদি করতে যাও তাহলে C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু এত, আর 1 বাই মানে কত আমাদের বের করতে হবে সিএস। এখান থেকে তোমার করা লাগবে C1 C2 পাবা, দেন C1 মাইনাস C2 করে আমাকে বিয়োগ করবো, এগুলো দরকার নাই। এখানে এটা হলো এইভাবে সলভ করবা। দেখো আলটিমেটলি C1 প্লাস কত C2 ইজ ইকুয়াল টু কত 25 না? কারণ যেহেতু সিপি আমার ধারক দুইটা, তার মানে কি দুইটা ধারক যোগ করলে 25 আসবে, তাই না? তার মানে অপশন তুমি টেস্ট করবা, দুইটা ধারক যে দুইটা অপশন দেখবা কি যোগ করলে 25 আছে, সেটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু আমার একাধিক অপশন যদি থাকে, ধরো 20 আর 5 থাকলো, আর একটা কি থাকলো বলতো 15 আর 10, ঠিক আছে? 20 আর 5 যোগ করলে 25 হয়, আবার 15 আর 10 যোগ করলে কত হয়? 25 হয়। তখন আমরা কি করব? তখন মনে রাখবা আমার কি বলতো এক্স স্কোয়ার মাইনাস সিপি এক্স প্লাস সিএস সিপি ইজ ইকুয়াল টু 0। আমরা শর্টকাট শিখবো। তাহলে একটু খেয়াল করে দেখো, এক্স এর মান বের করবো আমরা। এক্স স্কোয়ার মাইনাস সিপির মান কত এখানে বলতো 25x প্লাস সিএস কত 4 ইন্টু কত 25, কত 4 ইন্টু 25 কত বলতো 100। তাহলে 100 0। এখন মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস কত হবে 20x, কারণ যেহেতু 100 কে বাংলায় কত 25 বানাইতে হবে, 20x মাইনাস কত 5x প্লাস কত 100 ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে বোঝাই যাচ্ছে এক্স এর মান কত হবে, তাই না? এক্স কমন নিলে এক্স মাইনাস কত 20, এখান থেকে আমি যদি -5 কমন নেই তাহলে কত এক্স মাইনাস কত 20 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমাদের বাকিটা কি করা লাগবে? মিডল টার্ম, তারপরে করে দেই এক্স মাইনাস কত 20 কত বলতো এক্স মাইনাস কত 5 ইজ ইকুয়াল টু কত 0। সো আমার এখানে এক্স এর মান কত আসবে ভাইয়া বলো তো? তাহলে সুতরাং আমার এক্স এর মান কত আসবে বলো? এক্স এর মান আসবে কত 20 অথবা কত এবং কি 5। এখান থেকে আসবে কত 20, এখান থেকে আসবে কত 5। তাহলে আমার কি অ্যান্সার হবে কি? ধারক দুটোর মান কত বলতো? সুতরাং C1 যদি 20 হয় তাহলে C2 কত বলতো 5। শেষ, বুঝছো? ধারক দুটোর মান কত 20 5 বা যে কোনোটাই 20 5। ওকে, সো এই যে আমার ধারক দুটোর মান, এইভাবে আমাকে ধারকত্ব যখন দেওয়া থাকবে, ধারক দুইটার মান যখন যাবে, তখন তুমি এই টেকনিকটা ইউজ করবা। ওকে, আগে প্রথমত তুমি যেটা খেয়াল করবা, আমার কথা শুনো, এই আমার মনোযোগ দিয়ে কথা শুনো। প্রথমে তো তুমি অপশন টেস্ট করবা। প্রথমত তুমি কি টেস্ট করবা বলো তো? অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করবা কিভাবে? যে দুইটা ধারক দেওয়া আছে ওই ধারক দুইটা যোগ করলে কি হইতে হবে বলো তো? 25 হবে না? দেখো এখানে আমার ধারক দুইটা 20 আর 5 25, মানে আমাকে ধারক দুইটা আমার সিপি দেওয়া আছে, তার মানে কি বলতো দুইটার যোগফল কত হবে 25। সো দুইটা যোগ করার পর দেখবা কি 25। এখন তোমাকে যদি একাধিক অপশন থাকে, দুইটা যোগ করলে 25 হয়, তখন কি করবা বলতো? তখন এটা ইউজ করবা। ওকে, লক্ষ্মী ভাইয়া আপুরা বুঝছো? বুঝছো তোমরা? এবার আসো আমরা এই কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করব। কি বলছে? ডান পাশের বর্তনীটির তুল্য ধারকত্ব কত? এটা জিএসটি তে আসছে 23-24 সালে। ঠিক আছে, মাইক্রোফ্যারাডে চাইছে, সবগুলো মাইক্রোফ্যারাডে দেওয়া আছে। ওকে, তো দেখো এখানে একটু খেয়াল করে যদি আমরা দেখি এখানে কি কি আছে। এখানে কি কি আছে দেখো, এই যে দুইটা ধারক, এই ধারক দুইটা কিসে আছে বলতো? আমাদের শ্রেণীতে আছে না? শ্রেণীতে থাকলে তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে বলতো? সিএস বের করতে হবে। তাহলে আমার সিএস কত হবে বলতো? আমাদের কত 4/2 না? কারণ ধারক দুইটার মান কত সমান? ধারক দুইটার মান সমান। তাহলে ধারক দুইটার মান কত 4 এবং ধারক সংখ্যা কত 2, মানে কি আমাদের 1/CS ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 1/4। আলটিমেটলি আমার লসাগু 4, 2/4 হবে, উল্টা দিলে 4/2। সো আমরা ওইভাবে মনে রেখে, নর্মালি আমরা জানি দুইটা যদি মান সমান হয় তাকে 2 দ্বারা ভাগ করলে কি আমার পাওয়া যায়? তুল্য পাওয়া যায়। তাহলে CS ইজ ইকুয়াল টু কত 4/2, মানে কত পাইলাম আমি বলতো 2 মাইক্রোফ্যারাডে। এখন দেখো এইখানে তুমি এই দুইটা মিলে পাইছো কত 2। তাহলে এইটা এইটা এবং এইটা আমার যুক্ত আছে কিসে বলতো? যুক্ত আছে কি প্যারালালে না? এবং তারপরে এটার সাথে যুক্ত আছে কিসে বলতো? শ্রেণীতে। তাহলে আমার সিপি, আমার এই তিনটে প্যারালালে যে আছে, তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত হবে বলতো? তাহলে এই 2 পাইলা, তারপরে এই 2 প্লাস কত আর নিচের 2, তাহলে কত হবে বলতো 6 মাইক্রোফ্যারাডে। এখন দেখো এই যে সিপি যে পাইলা, এইটা এটার সাথে 3 মাইক্রোফ্যারাডের সাথে কিসে আছে বলতো? আমাদের শ্রেণীতে আছে। তাহলে আবার অ্যাগাইন, তাহলে সুতরাং আমাদের সিএস, এটা ধরো 1, এটা ধরো সিএস প্রাইম দিলাম, সিএস প্রাইম ইজ ইকুয়াল টু কত? এখানে পাইছে কত 6, এখানে পাইছে কত 3, তাহলে দুইটা আছে, তার মানে কি হবে উপরে হবে কি বলতো গুণফল, মানে আমাদের কি বলতো উপরে হবে গুণফল, নিচে হবে কি যোগফল। তাহলে কত হবে 3 ইন্টু কত 6 বাই কত 3 প্লাস 6। ঠিক আছে, 3 6 কত 18 আর নিচে কত 9। তাহলে আমার কত হবে বলতো 2 না? 2, অ্যান্সার কত 2। বুঝছো? একদম পানির মতো সহজ।
তো এখানে একটা জিনিস খেয়াল রাখবো, রোধ করতে করতে তোমরা অভ্যাস, তো রোধের উল্টা ভাবে করতে হবে জাস্ট আর কি সূত্রগুলা। তারপরে আসো আমাদের একটু খেয়াল করে দেখো, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, কয়েকটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে এটার অ্যান্সার দাও দেখি। প্রত্যেকটির বিভব পার্থক্য সমান, প্রত্যেকটির চার্জ সমান, লব্ধি ধারকত্ব সবগুলো ধারকের সমষ্টি থেকে বড়, ঠিক আছে। তারপরে কি বলছে, লব্ধি ধারকত্ব সবগুলো ধারকের সমষ্টি সমান। কোনটা হবে অ্যান্সার বলো, বলো এটার অ্যান্সার কোনটা হবে বলো। এটার অ্যান্সার কোনটা হবে? আচ্ছা দেখো, এখানে আমাদের অ্যান্সার হবে কি বলতো, প্রত্যেকের চার্জ কি থাকবে বলতো, সমান থাকবে। মনে রাখবা, ওই যে আমরা বলছিলাম না, শ্রেণীতে যদি যুক্ত থাকে, শ্রেণীতে যদি যুক্ত থাকে, ওই যে বলছিলাম না রোধের ক্ষেত্রে শ্রেণীতে যদি যুক্ত থাকে তাহলে কি বলতো, কারেন্ট সমান হয়, আয়ের মান সমান হয়। এখানে মনে রাখবা শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত, শ্রেণী মানে কি বলতো, চার্জ সমান, ঠিক আছে। শ্রেণী মানে কি আমাদের চার্জ সমান থাকবে, ঠিক আছে। ওকে, তারপরে আসো, এই যে 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক সিরিজে সংযুক্ত করা হলে ওই ধারকগুলোর সমতুল্য ধারক। আচ্ছা দেখো, এই যে শর্টকাট নিয়ম যে বলছিলাম আমি, এখানে ধারকের মান কত, 5, ধারকের মান কত 5, ধারক কয়টা বলতো, 5টি। তাহলে দেখো আমাদের কি বলছিলাম, সমান মানের ধারকের ক্ষেত্রে ধারকের মান যদি সমান হয় তাহলে আমাদের সিএস, সিএস ইজ ইকুয়াল টু কত, সি বাই এন, সিপি ইজ ইকুয়াল টু কত বলতো, এন সি, এন সি। এখানে কি বের করতে বলছে বলতো, সিরিজে নাকি প্যারালালে? আমাকে সিরিজে, সিরিজ সংযোগ আছে বা শ্রেণীতে আছে, তাহলে কি হবে ভাইয়া, সিএস, সির মান কত মানে ধারকের মান কত, প্রত্যেকটা ধারকের মান কিন্তু সমান, কত বলতো 5 মাইক্রো ফ্যারাডে। আর এন মানে কি ধারক সংখ্যা, ধারক সংখ্যা আছে কত 5। এই সূত্রগুলো, এই যে দুইটা সূত্র লিখছি, এই দুই সূত্রগুলো কখন ইউজ করতে পারবা তুমি বলতো, তুল্য ধারকত্ব নির্ণয় ক্ষেত্রে ইউজ করবা। তবে তোমার ধারকগুলোর মান কি হইতে হবে বলতো, সমান হইতে হবে, ধারকগুলোর মান কি হইতে হবে, সমান হইতে হবে। সো সিএস ইজ ইকুয়াল টু কত, আমাদের ধারকের মান বাই কত, ধারক সংখ্যা। তাহলে দেখো 5 কত হবে বলতো, 1 মাইক্রোফ্যারাডে না? ভালো লাগছে? আমার এখানে কি 1/5 প্লাস 1/5 1/5 5 বার করার পরে লসাগু করে করার দরকার আছে না? তাহলে আমরা এভাবে টেকনিক দিয়ে করে ফেলবো, বুঝছো, স্পেশাল টেকনিক, বুঝছো তো নাকি? এগুলো কিভাবে প্রয়োগ করবা। তারপরে আসো, আমার কি বলছে এইটা কিন্তু দেখো, 1 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে এবং 4 মাইক্রোফ্যারাডে ধারকত্ব বিশিষ্ট 3টি ধারকের শ্রেণী সমবায় সংযোগ দেওয়া হলো, এদের সমতুল্য ধারকত্ব কত হবে? ঢাকা ইউনিভার্সিটি 9-10 সালে কোশ্চেন। এখন দেখো এখানে 3টা ধারক আছে এবং 3টা ধারকের মান ভিন্ন, তাহলে এই কি আমার কি শর্টকাট নিয়মে করতে পারবো ভাইয়া? শর্টকাট নিয়মে কিন্তু করতে পারবো না। তাহলে এটা আমার কি করতে হবে, মেইন নিয়মে করতে হবে। 1/CS ইজ ইকুয়াল টু কত, 1/1 প্লাস 1/2 প্লাস কত, 1/4। তাহলে কি হবে, 1/CS ইজ ইকুয়াল টু কত, লসাগু কত 4, লসাগু কত 4, লসাগু যদি 4 হয় তাহলে কত হবে, এখানে 4, এখানে হবে কত 2, এখানে হবে কত 1, তাহলে কত হবে বলতো 4 6 7, 7/4। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, আমি যদি উল্টে দিই তাহলে সিএস ইজ ইকুয়াল টু কত, 4/7, 4/7। তাহলে একটু দেখো, আমার 4-এর মধ্যে কি যাইতে পারে না, তাহলে নিলাম কি 0 পয়েন্ট নিলাম। তাহলে এখানে কত হলো 40, তাহলে কত হবে 40 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি, 5 7 35, 6 7 42, তাহলে 0.5 সামথিং। দেখো 0.5 দিয়ে অপশন আছে কয়টা ভাইয়া, 0.5 দিয়ে অপশন আছে একটাই, 0.5 দিয়ে অপশন আছে কয়টা, একটা। সো সবাই এটা কিন্তু চলে আসবে, বুঝছো। সো সব পুরোটাই যে তোমার 0.57 আনতেই হবে এটা তো কোনো কথা নাই, তুমি দেখলেই বুঝতে পারো। দেখো 0.5 দিয়ে 0 পয়েন্ট দিয়া বুঝতে পারছো 4/7, এটাও করা লাগে না, এটাও কিন্তু আসা লাগে না। 4/7 মানে কি বলতো, 0 পয়েন্ট সামথিং আসবে। এই ভাই 0 পয়েন্ট সামথিং অপশন আছে কয়টা, এই একটাই, শেষ, বুঝছো। এখন তুমি যদি মনে করো যে চান্স না পাও, দোষ দিবা, ও ঢাকা ইউনিভার্সিটিতে না ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়নি, তাই না, আমার সব পারতাম, সব পারতাম, শুধু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়নি তো তাই আমি চান্স পাইনি। হ্যাঁ, যদি ক্যালকুলেটর ব্যবহার করার একটাবার সুযোগ দিত, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একদম ফাটায়া দিতাম, একদম আমি শিওর শট ফার্স্ট হতাম, ঠিক আছে। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়নি তাই আমি কি হয়েছি, আমি ফেল করেছি। হ্যাঁ, এরকম যারা এক্সপোজ দিবা তাদের কানের নিচে ঠাস ঠাস করে 5টা করে থাপ্পড় দেওয়া উচিত। এই বেটা, ক্যালকুলেটর নাই মানে কি শুধু তোর একার জন্য নাই নাকি, সবার জন্যই তো নাই। ক্যালকুলেটর থাকলে আরো জটিল অঙ্ক আসতো। এখন তো তোমাদের কি বলতো, যেগুলো ক্যালকুলেটর লাগে, বড় বড় সূত্র কি পড়া লাগে না,
ক্যালকুলেটর থাকলে ওইগুলো পড়তে হইতো, বুঝছো? মাথাটা খাটাও, ভাগ্য ভালো যে ক্যালকুলেটর নাই, ঠিক আছে? এবার দেখো কি বলছে, তোমার একটি ক্যাপাসিটর প্রয়োজন যার ক্যাপাসিট্যান্স মানে ধারকত্ব হবে কত বলো তো? ধারকত্ব হবে আমাদের কত, 0.25 মাইক্রোফ্যারাডে। ওকে, কিন্তু তোমার কাছে 4টি ক্যাপাসিটর আছে। কয়টি ক্যাপাসিটর আছে বলো তো? 4টি ক্যাপাসিটর আছে। প্রত্যেকের আবার ক্যাপাসিটর মানে কত বলো তো? ক্যাপাসিট্যান্স কত প্রত্যেকটার? 1। ওকে, এখন কি করবে? আচ্ছা দেখো, আমাদের 4টা আছে, প্রত্যেকের মান কত করে বলো তো? 1 করে। তাহলে আমার দরকার কি বলতো? তুল্য দরকার। এখন দেখো, আমার একটা ধারকের মান কত বলতো? 1, কিন্তু আমার তুল্য কত বলতো? 1-এর চেয়ে ছোট না? যখন একটা ধারকের মান থেকেও যখন তুল্য মান ছোট হয়, তখন সেটাকে যুক্ত করতে হবে কিসে বলতো? শ্রেণীতে না? কারণ শ্রেণীতে যুক্ত করলে ধরো সিএস ইজ ইকুয়াল টু কত? C/N, অর্থাৎ যে কোনো ধারক থেকে সিএস এর মান কি হবে? ছোট হবে। আর সিপি ইজ ইকুয়াল টু কত বলতো? এনসি, অর্থাৎ যে কোনো ধারক থেকে কি সিপির মান কি বেশি, এবং সর্বোচ্চ যে মান তার থেকেও কি বেশি হবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে আমাকে সির মান কত বলতো? 1, আর এটা ধারক সংখ্যা কত? 4টা, তাহলে কত হবে? 0.25 না? 0.25 মাইক্রোফ্যারাডে। তার মানে আমাকে এই সিএস মানে আমাকে যুক্ত করতে হবে কিসে বলতো? শ্রেণীতে। তাহলে 4টা ধারককে আমি কি কি করবো বলতো? শ্রেণীতে যুক্ত করব। 4টি ধারককে আমি কিসে যুক্ত করব? শ্রেণীতে যুক্ত করব। ওকে, 4টা ধারককে আমি কিসে যুক্ত করব? শ্রেণীতে। বুঝছো? একদম সহজ। তারপরে আসো, দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করলো। দুটি সমান ধারকের ধারকত্বকে, ঠিক আছে? দুটি সমান ধারকত্বের, বুঝছো? কিন্তু শ্রেণী ও সমান্তরাল সংযোগে তুল্য ধারকত্বের অনুপাত কত? এটা আমি একটু কমেন্টে দেখতে চাই। এটা একটু আমি কমেন্টে দেখতে চাই, কে কে অ্যান্সার দিবা দেখি, দাও দেখি। কই কই আনসার দাও, আনসার দাও। আচ্ছা, আরশিব আহমেদ বলছো বি, জ্যোতি বলছো সি, ময়মনুর বলছো সি। ওকে, আরশি আহমেদ বলছো এ। আচ্ছা, হ্যাঁ দিতেই পারো, তোমাদের মনের ইচ্ছা, মনের মতো করে এ দাগাইতে পারো, বি দাগাইতে পারো, সি দাগাইতে পারো, ডিউ দাগাইতে পারো, তোমাদের ইচ্ছা মতো দাগাও। দেখি বলো কোনটা অ্যান্সার হবে। সিনহা বলছো এ, মাহানুর হোসেন বলছো সিএম, সিএম বলছো কত? হ্যাঁ সি। ভাই প্রশান্ত পোদ্দার বলছো সি, সৈয়দা জান্নাত মিলা বলছো এ। মাশাআল্লাহ, যে কোনো একটা উত্তর হবে। আরে না, নাফিস তাসনিম, হ্যাঁ একদম। আরে বাবা রে বাবা, সমান ধারকত্বের ক্ষেত্রে আমি বলছিলাম কি বলতো? অনুপাত, মানে তোমার তুল্য ধারকত্বের কি বলতো? তুল্য ধারকত্বের অনুপাত চাইছে। তুল্য ধারকত্বের কি বলতো? অনুপাত চাইছে। অনুপাত যখন চাবে তখন দেখো সিএস বাই কত? সিপি কত বলতো? 1/n² না? মানে সিএস ইজ ইকুয়াল টু 1/n² সিপি। আর আমার কি বলতো? সিপি বাই কত? সিএস ইজ ইকুয়াল টু কত? শুধু n²। সূত্র যে লেখাইলাম মনে ভুলে গেছো নাকি? যখন কি বলতো? ধারক কি সমান, ধারক কি সমান, সমান n সংখ্যক ধারক। এখন ধারকের মান কত বলতো? 2। আমার কি চাইছে? শ্রেণী ও সমান্তরাল, মানে কি আমাদের তাহলে এটা না? তাহলে কত হবে বলতো? সিএস বাই কত? সিপি ইজ ইকুয়াল টু কত? 1 বাই কত? 2²। তাহলে কত হবে? সিএস বাই কত? সিপি ইজ ইকুয়াল টু কত? 1 বাই কত? 4। তাহলে 1:, কত? 4। ভুলেও যদি কেউ যদি একটু ডি বলতো তাও একটু শান্তি লাগতো। ভুল করেও যদি বলতো তাও একটু শান্তি লাগতো। ভুল করেও কেউ কয় নাই। আই রে, এখনো সিসি বলতেছে, এ বলতেছে, সি বলতেছে। মারবো রে একটা, মারবো একটা, মারবো। সবগুলা ভুল করছো, বুঝছো? বুঝছো তোমরা? বলো বুঝছো কিনা?
হ্যাঁ, নাফিস তাসনিম বলছো ডি। সাব্বাস সাব্বাস, দেখে দেখে সবাই আনসার করতে পারে রে, দেখে দেখে সবাই আনসার করতে পারে। এই সাইদা জান্নাত মিলা প্রথমে বলছিল এ, এখন বলে ডি। ঠিক আছে, ওকে। জি, আরশি আহমেদ, জি ভাইয়া এবার ডি, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। স্কোয়ারের কথা ভুলে গেছিলাম। ভালো করছো, ভালো করছো, স্কোয়ারের কথা তো ভুলেই যাবা। এখানে তুল্য ধারকত্বের অনুপাত চাইছে, তুমি স্কোয়ারের কথা ভুলে যাও না। হ্যাঁ, একটু আগে শিখাইলাম, এখন ভুলে গেলা। ঠিক আছে, তো চলো আমরা সামনে আগাই। তারপর দেখো, এইটার অ্যান্সার কত হবে, এইবার আমি দেখব এইটার অ্যান্সার কত হবে, বলো। এইটার অ্যান্সার কত হবে, এইটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে, বলো। হায় হায়। এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে, বলো। মহিমুনুর রহমান বলছো 1, তারপরে আরশি আহমেদ বলছো ডি। আরশি মারবো রে একটা, মারবো মারবো। এখানে কি সংযোগ কথা বলছে, এখানে কি সংযোগের কথা বলছে রে ভাই? সিরিজের কথা বলছে, ধারকগুলোর মান সমান, তাহলে সিএস ইজ ইকুয়াল টু কত, সি বাই এন। সির মান কত, 4 মাইক্রোফ্যারাডে। এই টাইপের অঙ্ক ওই যে 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক ছিল ভাই, একটু আগে সলভ করলাম। এখন যদি না পারো তাহলে কি হবে বলো, এখনই যদি ভুল করো তাহলে কেমনে হবে, 1 মাইক্রোফ্যারাডে। এটা না পারার তো কিছু নাই, এটা কত, 1 মাইক্রোফ্যারাডে, তাই না? 1 মাইক্রোফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে। সবাই এ বলছো, ঠিক আছে। তারপর আসো, আমরা চলো বুয়েটের কোশ্চেন সলভ করি। কি বলছে, সমান ধারক করতে 4টি ধারক, কয়টা ধারক, 4টা ধারক। শ্রেণী সমবায় থাকাকালীন সমতুল্য ধারকত্ব তাদের সমান্তরাল সমবায় থাকাকালীন সমতুল্য ধারকত্বের কত গুণ। মানে এখানে শ্রেণীর মানে কি, সিএস ইজ ইকুয়াল টু কত, সিপি। তাহলে আমরা জানি 1/n² সিপি, তাহলে কত, 1 বাই কত, 4² সিপি। তাহলে কত, সমান যেহেতু বলছে, দেখো সমান, সমান ধারকত্বের, তাহলে কত, 1/16 সিপি। যেহেতু শ্রেণীর কথা বলছে, শ্রেণী সমতলের কত গুণ, মানে শ্রেণী তো ছোট হবে, তার মানে কি হবে বলতো, 1/16। যদি আমাকে উল্টা বলতো, যে তোমাকে কি বলতো, যদি বলতো যে তোমার সমান্তরালে তুলোধারকত্ব শ্রেণীর কত গুণ, তাহলে কিন্তু 16 হইতো। কিন্তু তোমাকে বলছে কি, যে শ্রেণী সমবায় থাকাকালীন সমতুল্য ধারকত্ব সমান্তরালের কত গুণ, তাই না? তার মানে 1/16 গুণ। ঠিক আছে, তো এবার আসো, এই সূত্রগুলো অলরেডি পড়াইছি, ঠিক আছে। এখানে মানগুলো সূত্রগুলো একত্র করে আবার দেওয়া হয়েছে, ঠিক আছে, একটু দেখবা। তারপরে আচ্ছা, ও হাই হাই, এটা মুছতে হবে তো। এটা কত, 1750। হ্যাঁ, সর্বনাশ, এটা ঠিক করে দেন কেন, এটা কি 1750? হ্যাঁ, 1750। ওকে, এই যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা ভর্তি হয়েছে তারা তো ভর্তি হয়েছই, যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যেও আমাদের কোর্সে, ঠিক আছে। আমাদের কোর্সের এই যে একটা কোর্সে, ঠিক আছে, তোমরা যারা এখনো বিজ্ঞান বিভাগ থেকে যারা প্রস্তুতি নিবা বা এখনো ডিসিশন নাও নাই বা কোথাও ভর্তি হও নাই, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। কি সুবর্ণ সুযোগ, যে আমাদের ভার্সিটি পয়েন্ট জিএসটি যে কোর্স আছে, এই কোর্সে আমরা কি করতেছি বলতো, এই যে তোমার লেকচার ক্লাস মানে টপিক ভিত্তিক ভেঙে ভেঙে যে ক্লাসগুলো, সেটা কত, 124টি রিটেনের ক্লাস আমরা শুরু থেকে কিন্তু দিচ্ছি। আমরা একমাত্র যে রিটেনের ক্লাস শুরু থেকে দেওয়া শুরু করছি। রিটেনের ক্লাস পাবা 60টি, সলভ ক্লাস থাকবে 20টি, ওয়ান শর্ট ক্লাস থাকবে। আবার কাউন্সিলিং ক্লাস কিন্তু অলরেডি আমাদের সাইড বাই নিচ্ছে, এরপরে আমি নেওয়া শুরু করবো। একই রকম ভাবে পরীক্ষা থাকবে, ডাবি প্রশ্ন ব্যাংক সলভ থাকবে, লেকচার আমাদের লেকচার শিট বা ক্লাস নোট থাকবে, সাজেশন থাকবে। তারপর কি বলতো, নিজস্ব ওয়েবসাইটে কিন্তু আমাদের ক্লাসগুলো কি রেকর্ডেড থেকে যাবে, যত ইচ্ছা ততবার দেখতে পারবা। হোয়াটসঅ্যাপে যে যখন পারবা নক দিবা, সমস্যার সমাধান পাবা। আবার এই কোর্সে ভর্তি হলে তোমার কি রাবি, জাবি, চবি, জবি, গুচ্ছ এবং কৃষি গুচ্ছ, তোমার সব কোর্সের সমাধান এক কোর্সে, ঠিক আছে। অর্থাৎ শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিসটা পাবা। সো যারা এখনো ডিসিশন নাও নাই, তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। অনেকে হয়তো ভাবতে পারো এটা কোর্স ফি অনেকে 5000, 6000, 4000 করে রাখছে, তো আমাদের কত, আমাদের কোর্স ফি ভাই 3450 টাকা, কিন্তু এখন অফারে কত, 1750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা।
মাত্র 1750 টাকা দিয়ে তোমার সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শেষ। তাও আবার কি বলতো সায়েন্সের, বাংলাদেশের এর থেকে কেউ দিতে পারবে? কিন্তু এডুকেটর আমরা দিচ্ছি। কারণটা কি? আমাদের লক্ষ্য, আমরা টাকা কম নিচ্ছি বলে আবার যদি এটা ভাবো যে সার্ভিস কম হবে, এটা না। আমাদের লক্ষ্যটা কি বলতো? শিক্ষা হবে কি সহজ ও সুলভ। এই শিক্ষা নিয়ে যারা তোমার কি বলতো এই যে বাণিজ্যকরণ যেটা, এটা আমরা রোধ করতে চাই। এই জন্য আমাদের কোর্স ফি আমরা লিমিটেশন আমাদের কমের মধ্যে রাখার চেষ্টা করছি। একদম 100% ফ্রি দিলে হয়তো ভালো হতো, বাট আমাদের সেটা কিন্তু দেওয়া সম্ভব না। কারণটা কি? আমাদের তোমরা ক্লাস করতেছো, তারপরে যে আমাদের এই ক্লাসের পিছনেও আমাদের কি অনেক লোক খাটতেছে, অপারেটর আছে, অফিসের ভাড়া আছে, আবার আমরাও আছি। সবকিছু মিলে আমরা চেষ্টা করতেছি যাতে একদম মিনিমাম যে প্রাইস, সেই প্রাইসটা রাখতে। ঠিক আছে? তোমরা যারা ভর্তি হয়েছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানিয়ে দিও। এবং তোমরা যারা যে যেখানে ভর্তি হও না কেন, আমাদের কোর্সের সাথে যুক্ত থাকলে তুমি অনেক বেশি উপকৃত হবা। একাধিক কোর্স তোমরা যে কেউ করতে পারে, বাট আমাদের কোর্সটা তোমার ম্যান্ডেটরি হবে এই জন্যই, কারণ আমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা দিছি। অনেকেই তোমরা কি করবে বলো তো, এই যে অনেক জায়গায় কোয়াইনিটের ক্লাস করবা শুধু সায়েন্সের ডিইউ এর জন্য, পরে আবার গুচ্ছের জন্য আলাদা কোর্স। ভাই তুমি এই কোর্সে ভর্তি হলে তোমাদের গুচ্ছ কোর্স ফ্রি। ঠিক আছে? অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের কোর্স কিন্তু ফ্রি থাকবে। সো যারা ভর্তি হয় না তারা ভর্তি হও, ভর্তি হতে আমাদের পেজে মেসেজ দিলেই হবে। ওকে, তো চলো আমরা নেক্সট টপিক, আমাদের এই আজকের 5 নাম্বার টাইপ 5 ধারকের শক্তি। ধারকের শক্তিটা কি বলতো? ধারকের শক্তি বলতে কোনো ধারক দ্বারা তড়িৎ বিভব শক্তি হিসেবে সঞ্চিত শক্তিকে বোঝায়, যা এর পাদ্যের মধ্যে কি থাকা তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত থাকে। তোমার ধারকের সঞ্চিত শক্তি তোমরা জানো অলরেডি, এটাকে ইউ দ্বারা প্রকাশ করি কত? হাফ সি ভি স্কোয়ার। তো তোমরা জানো সি ইজ ইকুয়াল টু কত? কিউ বাই ভি। তাহলে সির মান যদি এখানে বসাই তাহলে কি পাবো বলো তোমরা? তাহলে এটা আমাদের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি? সির মান যদি বসাই হাফ কিউ বাই ভি, তার মানে কি একটা ভি কাটা যাবে, কত? হাফ কিউ ভি, কিউ ভি হবে। আবার কিউ ইজ ইকুয়াল টু কত এখানে বলতো, বা ভি ইজ ইকুয়াল টু কত এখানে? এখানে ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো? কিউ বাই সি না? এই যে এখানে যদি আমি ভির মানটা বসাই, বা এখানে ভির মানটা বসালে তাহলে কত হবে? কিউ স্কয়ার বাই সি না? তাহলে আমাদের 3 নম্বর যে সূত্র সেটা কত? ইউ ইজ ইকুয়াল টু কত? হাফ কিউ স্কয়ার বাই কত? সি। তো তোমাকে যখন চার্জের কথা বলবে, চার্জ সমান, তখন ধারকত্বের সাথে সম্পর্ক হবে এটা, আর আমাদের সি আর ভির সাথে সম্পর্ক হবে এটা। নর্মালি দেখো ইউ এর সাথে ভির কি সম্পর্ক বলতো? বর্গের সমানুপাতিক। বর্গের কি বলতো? সমানুপাতিক। এটা খেয়াল রাখবা। তাহলে আমাদের ইউ এর সাথে ভির কি সম্পর্ক? নর্মালি বর্গের সমানুপাতিক। ওকে, তো চলো আমরা এখানে দেখো সেটা আমার সূত্রগুলো দেওয়া আছে, এইখানে একটু খেয়াল করে দেখি যে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি সমান্তরাল পাত ধারকের বিভব পার্থক্য তার আদি বিভব পার্থক্যের অর্ধেক হয়ে গেল ধারকটির সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে? এটা আমাদের কি বলতো রিটেনেও আসতে পারে। আচ্ছা, নর্মালি যদি আমরা একটু করি, দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, এখান থেকে কিন্তু আমাদের কি বলতো এই কোশ্চেনটা তোমার এমসিকিউ আসতে পারে, আবার রিটেনেও আসতে পারে। আমাদের ধারকের সঞ্চিত শক্তি থেকে কি বলছে? একটি সমান্তরাল পাত ধারকের বিভব পার্থক্য তার আদি বিভব পার্থক্যের অর্ধেক হয়ে গেলে ধারকটির সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে। ওকে, তো চলো আমরা সলভ করি কি বলছে এখানে। ফার্স্ট অফ অল আগে আমরা বোঝার চেষ্টা করি। ধরো এটার যে আমাদের কি আছে বলতো? বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে, তাই না? এখানে অর্ধেক হবে। ঠিক আছে, এটা কিন্তু অর্ধেক। ওকে, অর্ধেক। ঠিক আছে, এখন দেখো আমি ধরলাম আমাদের আদি যে বিভব সেটা কত? U1। তাহলে আমাদের পরিবর্তিত বিভব U2 কত হবে বলতো? U1 মাইনাস U1 এর কত বলতো? অর্ধেক হয়ে গেছে না? U1 এর কত? হাফ, মানে 50%, তাই তো? তাহলে আমার কত হবে বলতো? এখানে আমাদের কত? U1 মাইনাস U1, হাফ U1, তাহলে কত হবে বলতো? আমাদের থাকতেছে কত? হাফ U1ই থাকতেছে। তাহলে U2 ইজ ইকুয়াল টু কত? হাফ U1। এখন দেখো তুমি U এর সাথে বিভবের আমার কি বলতো? বিভবের আমার সম্পর্কটা কি? পাত ধারকের বিভব পার্থক্য তার আদি বিভব পার্থক্যের অর্ধেক হয়ে গেল। আচ্ছা, বিভব পার্থক্য এখানে দেখো একটু খেয়াল করে, বিভব পার্থক্য চেঞ্জ, সরি বিভব ধরো আমার V1, তাহলে V2 কত? V2 হলো আমাদের, এখানে খেয়াল করে দেখো আদি বিভব দিলাম আমি V1, তাহলে V2 কত আমাদের? V1 মাইনাস কত? হাফ V1, কারণ অর্ধেক হয়ে গেছে। তাহলে কত হলো? এখানে হাফ V1 থাকলো, তাই তো? তাহলে V2 কত পেলে? হাফ V1। এখন তুমি জানো ইউ এর সাথে ভির কি সম্পর্ক বলতো? বর্গের সমানুপাতিক। তাহলে U2 বাই কত? U1 কত হবে তাহলে আমাদের? V2 বাই V1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো এই হাফ V1 মানে কি? হাফ V1 মানে তোমরা জানো? হাফ V1 মানে হলো কিন্তু কত বলতো? 0.5 V1। তো আমি 0.5 ইউজ করতে পারি, অথবা হাফ V1 ইউজ করলাম, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন দেখো
হাফ v1 বাই কত v1 তার হোল স্কোয়ার। তাহলে v1 কাটা গেল, v2 এর মানটা বসাইলাম, তাহলে কত 1/2 স্কোয়ার মানে কত বলতো 1/4। সো u2 কত হবে বলতো 1/4 u1 মানে কি আমাদের 0.25 u1। তাহলে কত হলো বলতো 25%, তাই না? 25% হয়ে গেল। কিন্তু আমাকে কি পরিমাণ হ্রাস পাইছে, তাহলে আমাকে আলটিমেটলি কি বলতো ডেল ইউ বের করতে বলছে। তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু কত 100% মাইনাস কত 25%, তাহলে কত হবে বলতো 75% না 75%। সো আমাদের কত হবে অ্যান্সার 75%। অ্যান্সার কত 75%। এটা পরিবর্তিত কত 25% আইছে, তার মানে আমাকে আগে 100% ছিল, এখন পরিবর্তন হয় 25% আইছে। তাহলে আমার হ্রাস পেলো কত 100% মাইনাস 25%। যদি তোমাকে অংশ বলতো কতটুকু হ্রাস পাইছে, কত অংশ হ্রাস পাইছে, তাহলে কি লিখতে বলতো ডেল ইউ তখন কত হইতো বলতো 1 মাইনাস কত বলতো 1/4 u1। তখন আমার কত হইতো বলতো আলটিমেটলি 3/4 অংশ কি বলতো হ্রাস পায়, তার মানে 3/4 অংশ হ্রাস পায়। বুঝছো? ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। হ্যাঁ, তারপর আসো কি বলছে, নিচের কোনটি ধারকের শক্তির সমীকরণ নয়? হাফ সি বি স্কোয়ার সমীকরণ, ঘ নাম্বার সমীকরণ, কিউ স্কোয়ার বাই 2c সমীকরণ, কিউ বাই 2c স্কোয়ার। নিচে তো 2c স্কোয়ার কোনোটাই ছিল না, তার মানে এটা আমার কি সমীকরণ নয়। এই তিনটা কিন্তু আমার কি সঞ্চিত শক্তির সমীকরণ। তারপরে দেখো, একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত ইউ নট। পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তবে ধারিত আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, তোমাকে এখানে কি বলতো চার্জিত করার পরে কথা আছে কি বলতো চার্জিত করার পরে, মানে আমাদের এখানে চার্জিত করার পরে খুলে ফেলছে, তার মানে কি চার্জ সমান, তার মানে কি চার্জ কি আমাদের বলতো সমান। তাহলে কিউ কি বলতো কিউ কি সমান, কথা দিয়ে বুঝতে হবে কিউ সমান। তাহলে আমার কি হবে বলতো এখানে ইউ এর সাথে কার সম্পর্ক বলতো 1/কিউ স্কোয়ার বাই কত সি না, কিউ স্কোয়ার বাই সি মানে কি আমাদের ইউ ইজ ইকুয়াল টু কত, তুমি জানো ইউ ইজ ইকুয়াল টু কত কিউ স্কোয়ার বাই কত 2c, এটা না চার্জের সাথে সম্পর্ক সির। তাহলে এখন একটু খেয়াল করে দেখো ইউ সমানুপাতিক কত 1/c না। আবার তুমি জানো সির সাথে আমার এর সম্পর্ক কি বলতো, কার সম্পর্ক দূরত্ব সম্পর্ক কি বলতো, তুমি জানো সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এ বাই কত ডি। তার মানে সির সাথে ডির কি সম্পর্ক ছিল বলতো ব্যস্তানুপাতিক। তাহলে আমার কি হবে বলতো আলটিমেটলি এখানে কি হবে, তাহলে শুধু ডি হবে না, কারণ 1/d মানে কি ডি উপরে চলে যাবে। সো এই লাইনটা একটু কষ্ট করে মনে রাখবা, ইউ সমানুপাতিক 1/c সমানুপাতিক কত ডি। তাহলে আমার কি হবে বলতো ডি আমি কয় গুণ করছি, মানে আমি পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করছি, তার মানে দূরত্ব আমি করছি কত দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমার সির মান কত হবে, সঞ্চিত শক্তি সরি ইউ এর মান কত হবে, দূরত্ব দ্বিগুণ করলে সির মান কত হবে অর্ধেক, কিন্তু ইউ হবে কত বলতো দ্বিগুণ, ইউ হবে কত দ্বিগুণ, এই যে ইউ হবে কত দ্বিগুণ। বুঝছো? ইউ হবে কত আমাদের দ্বিগুণ, ইউ হবে কত দ্বিগুণ, ইউ হবে কত দ্বিগুণ। ঠিক আছে, বুঝছো তো নাকি? এই সম্পর্কটা মনে রাখবা। তারপর আসো আমার কি বলছে, একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে এটির পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় কত ভি। বিভব পার্থক্য কত ভাইয়া ভি। ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ, সঞ্চিত শক্তি দ্বিগুণ মানে ইউ কত বলতো, ইউ হলো 2 গুণ। তাহলে আমার কি করছে বলতো বিভব পার্থক্য কত হবে, তুমি জানো ইউ সমানুপাতিক কত ভি স্কোয়ার, তোমাকে ভি বের করতে বলছে ভাই, তাহলে ভি সমানুপাতিক কত রুট ওভার ইউ না, তাহলে রুট ওভার ইউ মানে কত বলতো, তাহলে আমার ভি সমানুপাতিক কত √2 না, √2 গুণ আমার সঞ্চিত শক্তি পরিবর্তন করছে, তার মানে তাকে রুট করতে হবে। সঞ্চিত শক্তি পরিবর্তন করে ভি চাইলে মনে রাখবা ভি চেঞ্জ করে ইউ চাইলে তাহলে ভি স্কোয়ার মানে স্কোয়ার করতে হবে, আর যদি ইউ চেঞ্জ করে ভি চায় তাহলে ইউ কে কি করতে হবে বলতো রুট করতে হবে। তাহলে আমার কত ইউ এর কয় গুণ 2 গুণ, তার মানে কি √2। ঠিক আছে, এবার আসো একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য কত ভি এবং ধারকের সঞ্চিত শক্তি এক্স ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3v করা হলো। সঞ্চিত শক্তি মানে বিভব পার্থক্য বৃদ্ধি করে এখানে ভি চেঞ্জ করছে, দেখছো এখানে চেঞ্জ করছে কি বলতো ভি চেঞ্জ করে 3 গুণ করছে ভাই। তাহলে ইউ কত হবে বলতো ইউ সমানুপাতিক মানে ইউ সমানুপাতিক কত ভি স্কোয়ার, তাহলে 3 গুণ মানে কি 3 স্কোয়ার না, তাহলে 3 স্কোয়ার হলো কত 9 গুণ, তাহলে আমার কত হবে 9x। শেষ। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কিন্তু এগুলো সব এইগুলোই আসে ভাইয়া, সম্পর্ক দিয়ে কোশ্চেন আসে। তো আর একটা জিনিস আছে যেটা তোমরা অনেকেই পড়ছো অনেকেই পড়ো নাই, অধিকাংশ শিক্ষার্থী পড়ো নাই, সেটা কি বলতো একই রকম n সংখ্যক তড়িতাদিত ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত হলে, মানে কি আমাদের সপ্তম অধ্যায় কিন্তু ছিল এগুলো, এই যে n সংখ্যক ফোঁটা আছে
n সংখ্যক ফোঁটা গোলক মিলে কি বলতো একটা বড় গোলক সৃষ্টি করলো। এইগুলার আমার কি বলতো n সংখ্যক ফোঁটা, ঠিক আছে। এই একটা এটার বিভব কত বলতো v1, এই একটা ফোঁটার বিভব কত বলতো, প্রত্যেকটা ফোঁটার কি আমার ব্যাসার্ধ আছে, এই ফোঁটা আমার কি বলতো, এটা হলো আমাদের কি বলতো ভি এল মানে কি ভি লার্জ, আর এই এক একটা ফোঁটার কি বলতো ভিএস মানে স্মল বিভব, ঠিক আছে। তো এরকম যদি আমরা ভাবি, একটা হলো কি বিএল আর একটা কি বলতো ভিএস। দেখো এটার যে ব্যাসার্ধ সেটা কত ধরলাম আর1 একটা ফোঁটার, আর এটার ব্যাসার্ধ কত বলতো বড় আর, এখানে এই যে ছোট একটা ফোঁটার, তাহলে আমাদের এখানে টোটাল ফোঁটা আছে কয়টা বলতো n সংখ্যক। তাহলে এখানে একটা ফোঁটার আয়তন কত বলতো, সরি একটা ফোঁটার বিভব কত v1, তাহলে আমার টোটাল কত বলতো, সরি এখানে তোমার বিএস, ওকে। তাহলে আমাদের এখানে বিএস দেওয়া আছে, বিএস ধরছি আমি, ঠিক আছে। তো আর1 এই অবস্থায় দেখো একটু খেয়াল করে, বড় ফোঁটায় আধানের পরিমাণ, মানে এখানে যে আধান আছে সেই আধানের পরিমাণ কি হবে বলতো n ইন্টু প্রতিটি ছোট ফোঁটার আধানের পরিমাণ, ঠিক আছে। মানে এখানে তোমার n সংখ্যক ফোঁটা, এখানে প্রত্যেকটা আধান আছে, মনে করো এটার আধান কত বলতো, মনে করো Q1, এটার কত Q1 মানে এখানে কিউ কিউ করে আধান আছে, তাহলে আমার কত হবে এখানে n ইন্টু কত কিউ, ওকে। তাহলে বড় ফোঁটার ধারকত্ব মানে কি আমাদের n সংখ্যক কি করতে হবে, ঘনমূল করতে হবে ইন্টু কি ছোট ফোঁটার ধারকত্ব, বড় ফোঁটার ধারকত্ব বের করতে বললে। আবার বড় ফোঁটার বিভব ইজ ইকুয়াল টু কত, n টু দ্য পাওয়ার কত 2/3 এটা কত ছোট ফোঁটার পৃষ্ঠের বিভব, ওকে। মানে এখানে বড় ফোঁটার বিভব, এটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, ধারকত্ব গুরুত্বপূর্ণ। বড় ফোঁটার শক্তি কত বলতো n ইন্টু 5/3 বাই কত ছোট ফোঁটার শক্তি। তবে বড় ফোঁটার আধানের তলমাত্রিক ঘনত্ব ঘনমূল করতে হবে ছোট ফোঁটার কি তলমাত্রিক ঘনত্ব। তার মানে আধানের দেখো একটু খেয়াল করে, বড় ফোঁটার ধারকত্ব আর ঘনত্ব একই রকম, আর এখানে আধান হলো গুণ করতে হবে, আর বিভব হলো কি n টু দ্য পাওয়ার কত 2/3, আর আমাকে শক্তি ক্ষেত্রে n টু দ্য পাওয়ার কত 5/3, মানে বড় ফোঁটা ইন্টু কি ছোট ফোঁটা, ঠিক আছে। এখন ছোট ফোঁটাটা যদি বের করতে বলে তাহলে কি এটা কি এই পাশে এসে ভাগ হয়ে যাবে। আমরা একটা কোশ্চেন আছে, দেখো কি বলছে, বৃষ্টির পানির একই মাপের 125টি ফোঁটা, মানে এখানে n এর মান কত বলতো 125, খেয়াল করে দেখো, ওকে। প্রত্যেককে কিছু ভোল্টেজ দিয়ে চার্জিত করা হলো এবং একত্রিত হয়ে বৃহত্তর ফোঁটায় পরিণত হলে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আমাদের কি বলতো, দেখো বাংলাদেশ মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, এখানে কি যে বৃষ্টির পানির একই মাপের, এই অঙ্কটা তোমরা সলভ করতে পারবা, একদম শর্টকাট মেথড আমরা সলভ করব। দেখো বৃষ্টির পানির একই মাপের 125টি ফোঁটার প্রত্যেকটিকে কিছু ভোল্টেজ দিয়ে চার্জিত করা হলো এবং একত্রিত হয়ে বৃহত্তর ফোঁটায় পরিণত হলে তার বিভব হয় কত বলতো 500। এখানে আমাকে কি বলতো ছোট ফোঁটাগুলো মিলে একটা বড় ফোঁটা হয়েছে এবং বড় ফোঁটার বিভব দেওয়া আছে, তার মানে কি ভি লার্জ বিএল কত 500 ভোল্ট, ওকে। বিভব দেওয়া আছে, ছোট ফোঁটাগুলোর কত ভোল্টেজে চার্জিত হয়েছিল, মানে কি আমাকে ভিএস বের করতে বলছে। ভিএস দেখো তোমাদের একটু আগে অনেকগুলো শর্টকাট শিখাইলাম না, এই যে শর্টকাট গুলো দেখছো, তাহলে আমাকে বিভব নিয়ে বলছে, তাহলে কি বড় ফোঁটার পৃষ্ঠের বিভব ইজ ইকুয়াল টু কি n টু দ্য পাওয়ার কত 2/3 ইন্টু কি ছোট ফোঁটার পৃষ্ঠের বিভব। তাহলে আমাদের বিভব এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এইগুলো মনে রাখলেই তোমার টেকনিক দিয়ে করতে পারবা। তাহলে আমার কি বলতো ভিএল ইজ ইকুয়াল টু কত n টু দ্য পাওয়ার কত বলতো 2/3 ইন্টু কত আমাদের কত বলতো ভিএস ছোট ফোঁটার। তাহলে আমাকে বের করতে বলছে কি ভিএস বের করতে বলছে না। আচ্ছা ভিএল ইজ ইকুয়াল টু আমরা একটু খেয়াল করতে, কেন এর মান কত 125 তোমার কত 2/3 ইন্টু কত ভিএস, ওকে। তাহলে একটু খেয়াল করে দেখো এরপরে লাইন কি আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমাদের ভিএল ইজ ইকুয়াল টু কত 125 মানে কি বলতো 5Q না, 5Q কত 2/3 ইন্টু কত বলতো ভিএস, ওকে। তো আমরা একটু ভাগ করে নিই। এবার আসো দেখো এই 3 আর এই 3 কাটা যাবে না, কাটা যাবে তো নাকি, কাটা যাবে, তাহলে কত 5 স্কোয়ার হইলো। তাহলে ভিএল ইজ ইকুয়াল টু কত 5 স্কোয়ার, মানে কি 5 স্কোয়ার ইন্টু কত 5 স্কোয়ার ইন্টু কত ভিএস। তাহলে ভাই ভিএস ইজ ইকুয়াল টু কত ভিএল বাই কত, ভিএল বাই কত 5 স্কোয়ার মানে কত 25, তাহলে ভিএল বাই কত 25, তার মানে কত ভিএল এর মান কত 500 বাই কত 25, 500 বাই 25 মানে কি 500 কে 25 দ্বারা ভাগ করলে 100 কে 25 দ্বারা ভাগ করলে হয় 4, তার মানে 4 25 20 মানে কত 20 ভোল্ট, ঠিক আছে 20, তাহলে 20 ভোল্ট, একদম স্পেশাল টেকনিক, ঠিক আছে স্পেশাল টেকনিক, ওকে। বুঝছো সবাই, বুঝছো, আর কোনো প্যারা আছে, কোনো প্যারা নাই, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো ক্লাসের পুরো ক্লাসটি বুঝছো কিনা সবাই, যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কষ্ট করে লেখো ওয়াল টাইপ ডান, সবাই একটু কষ্ট করে লেখো ওয়াল টাইপ ডান, টুকি কালার দিয়ে লিখি ওয়াল টাইপ ডান, সবাই একটু কষ্ট করে কমেন্টে লেখো ওয়াল টাইপ ডান।
সবাই বুঝছো কিনা? যদি বুঝে থাকো সবাই একটু কমেন্টে লেখো অল টাইপ ডান। আচ্ছা, মাহানুর হোসাইন সিয়াম বলছো অল টাইপ ডান, নৌশিন মাহি বলছো অল টাইপ ডান, আরশি আহমেদ বলছো অল টাইপ ডান। আচ্ছা ওকে, তারপর জেন নিশান বলছো অল টাইপ ডান, মুনিরা চৌধুরী বলছো অল টাইপ ডান। থ্যাংক ইউ সো মাচ, সবাই অল টাইপ ডান বলছো, ঠিক আছে। ওকে, নাফিস তাসনিম বলছো মাথা নষ্ট ক্লাস, অল টাইপ ডান। ওকে, অ্যাডমিশন টেস্টে আসলে এভাবেই আমাদের গুছিয়ে পড়তে হবে। আমি তোমাদেরকে ফিজিক্সে পেরানোর দরকার নেই ভাই, অনেস্টলি বলতেছি, আমি যা পড়াবো যেভাবে পড়াচ্ছি তুমি পড়ো, ঠিক আছে। 100% কেউই কমন ফেলাইতে পারবে না, বাট সর্বোচ্চ পরিমাণ কমন পাবা। তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই পড়াচ্ছি ভাই। এখন তোমাকে সায়েন্টিস্ট বা গবেষক বানায় আমার কোনো লাভ নেই। তোমার দরকার কি বলো তো? মার্কস ক্যারি করা, বুঝছো? মার্কস ক্যারি করা। ওকে, ফাহাল আবি বলছে হ্যালো। ওকে হ্যালো, মেহেদি হাসান ভাইয়া কথার স্পিরিট কমান। অ্যাডমিশন ক্লাস তো ভাইয়া, অ্যাডমিশন ক্লাসে আসলে অফলাইনে ক্লাস নিতে নিতে তোমার এই যে কথার স্পিরিট কমে না। অফলাইনে কি করি বলতো, 2 ঘন্টার ক্লাসে 2টা অধ্যায় শেষ করি, আর সেখানে তোমাদের একটা অধ্যায় শেষ করতে 2টা ক্লাস নেই। তারপর তোমরা কি বলতো, তারপরে তোমরা পড়ো না। স্যার আমি ক্লাস 9-এ পড়ি, আগের সব ক্লাসে আমি 10 ঘন্টা পড়তাম, কিন্তু এখনো সাকসেস পাই না, বলেন এখন কি করব? দেখছো? আরে ভাই রে ভাই, তুমি ক্লাস 9-এ পড়ো, এটা ক্লাস চলতেছে অ্যাডমিশনের, এটা তো ক্লাস ছাড়া ক্লাস চলতেছে। এখন ক্লাস 9-এ পড়ে তুমি অ্যাডমিশনের ক্লাসে আইসা কি বলতেছো যে তোমার এটাকে তুমি কি বলে, এটাকে তোমার মোটিভেশন চাচ্ছ বা তুমি গাইডলাইন চাচ্ছ। হ্যাঁ, স্যার আমি ক্লাস 9-এ পড়ি, এর আগে সব ক্লাসে আমি 10 ঘন্টা পড়তাম, কিন্তু এখন সাকসেস পাই না। হ্যাঁ, এখনো সাকসেস পাইনি, বলে না আমি এখন কি করব? তুমি ক্লাস 9-এ পড়ো তো বাবু, তুমি হলো এই করো কি বলে, আহ, পড়াশোনা করবা, আর কি বলতো খেলাধুলা করবা মনোযোগ দিয়ে, ঠিক আছে? পড়াশোনা প্লাস খেলাধুলা এগুলোই করতে থাকো, হয়ে যাবে, ঠিক আছে। ওকে সবাই, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এখানে থাকো। তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে। নেক্সট ক্লাস কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। একদম জোস একটা অধ্যায়, অনেক শর্টকাট আছে, অনেক খেলা আছে, ঠিক আছে? একদম পুরো অধ্যায় খেলা হবে, ঠিক আছে? তোমরা সবাই খেলার জন্য প্রস্তুত তো নাকি? তাহলে নেক্সট ক্লাসে সবাই অবশ্যই জয়েন করবা, এবং নেক্সট ক্লাসগুলো আমার হবে কি বলতো, সিক্রেট গ্রুপে। যারা এখনো ভর্তি হও নাই, পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।